দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সরাসরি আলোচনা অনুষ্ঠান পদ্মা ব্যাংক আওয়াজ জমে কিছু অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা আলোচনা করব করোনা কতটা বিপজ্জনক এই মে মাস। প্রিয় দর্শক, বলা হচ্ছে এইভাবে চলতে থাকলে মে মাসে আক্রান্ত লক্ষাধিক ছাড়িয়ে যেতে পারে, মৃত্যু ঘটতে পারে 800 থেকে 1000 মানুষের। আর লকডাউন হলে আক্রান্ত হতে হবে দ্বিগুণ, মারা যেতে পারে প্রায় 2000 মানুষ। গণমাধ্যমের প্রতিবেদনে এই বিষয়গুলো এসে আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইউজিসি অধ্যাপক, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবিএম আব্দুল্লাহ। ডক্টর আব্দুল্লাহ, আপনাকে আলোচনায় স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, আপনাকে স্বাগত। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সাদেক আহমেদ, আপনাকে স্বাগত এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আব্দুল সবুর, সবুর, আপনাকে স্বাগত। এবং আছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদ ফেরদৌস, আপনাকে স্বাগত। বাংলাদেশে আজকে পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 9455 জন, মৃত্যু হয়েছে 177 জন মানুষের। আজকের দিনে শনাক্ত হয়েছে 665 জন, আজকে মৃত্যু হয়েছে 2 জনে। এবং পৃথিবীব্যাপী শনাক্ত হয়েছে 35,23,000 জন এবং মৃত্যু হয়েছে 2,46,370 জন। এগুলো কেবল সংখ্যা না, এক একটা মানুষ, এক একটা জীবন। আজকে বলা হচ্ছে ষষ্ঠবারের মতো সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে, এই মর্মে প্রধানমন্ত্রী এরকম একটা সময়ে আবার গার্মেন্টস প্রোগ্রাম চলছে, কারখানা, পাটকল কারখানা, ট্যানারি, সিমেন্ট, এগুলা চলছে। দেশের সবচেয়ে বড় দেশীয় কাপড়ের যে বৃহত্তম বাজার নরসিংদীর বাজার কিন্তু খুলে দেওয়া হয়েছে। কারখানার ভেতরে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না, তাদের করোনা ঝুঁকি আছে। আবার এই সময় শিথিলতাও দেখানো হচ্ছে। এই যে সাধারণ ছুটি বনাম শিথিলতা, এর মধ্যে একটা দ্বৈততা কাজ করছে কিনা আসলে। তো আমি আলোচনা শুরু করব। আমি প্রথমে অনুরোধ করব আমাদের সঙ্গে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনি যদি একটু বলেন। যে বলা হচ্ছে মে মাসটা খুবই ভয়ঙ্কর হতে পারে, আমাদের কাক উপরের দিকে ঢুকতে পারে, উঠতে পারে, মানুষ আরো বেশি আক্রান্ত হতে পারে। আবার এখনই কারখানা খুলে দেওয়া হচ্ছে, তো এই দুইটা একটা স্ববিরোধী হচ্ছে কিনা বিষয়টা। ধন্যবাদ আপনাকে। আমার একটা ব্যক্তিগত মতামত আমি আগেও সময় বলে আসছি বা এখনো বলছি। আমি একটা কথা বলছিলাম যে আমাদের তো ছুটি ছিল আসলে 5ই মে পর্যন্ত। আমি বারবার বলে আসছি যে অন্তত 5ই মে পর্যন্ত লকডাউন যেন শিথিল না করা হয়। কারণ এখন তো লকডাউন, একে তো মানুষ লকডাউন কিন্তু আগে থেকে মানছিল না পুরোপুরি। সমাজের একটা বিশাল অংশ কিন্তু অনেকেই কিন্তু ওই মানে কথা শুনছিল না বলতে পারেন, ঘরে বসে থাকে না, ঘোরাফেরা করে অলিতে গলিতে বাজারে যাচ্ছে, রাস্তাঘাটে যাচ্ছে, কিন্তু শিথিল করার আগেও ছিল। এখন আমি যদিও বলছিলাম যে 5 তারিখ পর্যন্ত অন্তত দেখা যাক, পরে আস্তে আস্তে শিথিল করা যাবে। তো বাই দিস টাইম দেখা গেল যে এই যে গার্মেন্ট যে কথাটা বললেন, এটা কিন্তু শিথিল করা হয়ে গেছে অলরেডি। এবং অনেক শ্রমিক দূর দূর থেকে হেঁটে হেঁটে ট্রাকে চড়ে বিভিন্ন যে পারে স্রোতের মতো আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি চলে আসছে। এটা কিন্তু আসলে একটা ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেলাম মনে হচ্ছে আর কি। কারণ একটা কথা বারবার বলা হচ্ছিল যে আমরা ঘরে থাকবো, সামাজিক বা দূরত্ব বা ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্বটা মেনটেন করবো। এটা যদি আমরা না করি, কারণ এই রোগটা মারাত্মক ছোঁয়াচ্ছে, একজন থেকে আরেকজন খুব দ্রুত ছড়ায়। আমরা কথা বলেছিলাম, গার্মেন্টস শ্রমিকরা বলেছে তাদের কারখানার ভেতরে ওই শারীরিক দূরত্ব বজায় রাখার মতো অবস্থা আসলে নেই। এবং গত কয়েকদিন আমরা দেখেছি তারা কিন্তু বেতন ভাতার দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করেছে। বিক্ষোভ করার সময় একত্রিত হয়, কাজে শারীরিক দূরত্ব বজায় রাখার জায়গাটি সেখানে থাকছে না। সেই কথাটাই বলছি, গার্মেন্ট তো খুলে, এই কথাটাই বলছি যে গার্মেন্ট তো খুলে দিচ্ছে, আবার দিচ্ছেন সাধারণ ছুটি, তাহলে এটা বজায় থাকবে কিভাবে? আমি আসবো কথা, সেটাই। এটা কিন্তু আসলে সাধারণ ছুটি না। আমি গার্মেন্টের যে কথাটা বলছি আপনাকে, ডাক্তার আব্দুল্লাহ, আমি আসবো। ডাক্তার সবুর, আপনি যদি বলেন। মোহাম্মদ জি 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 জি, পাবলিক হেলথ এক্সপার্ট। ধন্যবাদ আপনাকে। এখন যে সংকটে আমরা রয়েছি, যার ভিতরে যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে, সেটা হচ্ছে জীবন এবং জীবিকার দ্বিধাদ্বন্দ্ব। এখন অনেকেই জীবিকাটাকে জীবনের চাইতে বড় করে দেখছে, কিন্তু জীবন থাকলেই তো জীবিকা, জীবনই যদি না থাকে তাহলে জীবিকাটা যাবে কোথায়? ফলে এই দ্বন্দ্বের একটা নিরসন আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, সর্বোচ্চ পর্যায় থেকে নিতে হবে। জীবন হচ্ছে আগে, জীবিকা হচ্ছে জীবনের পরে। জীবিকাটা জীবনের আগে না কখন। এখন যারা এই যে আমাদের গার্মেন্টস এর যারা মালিকরা আছেন, এরা কিন্তু এর আগেও একবার
আপনার এরকম একটি সমস্যা করেছিলেন, হঠাৎ করে খবর দিয়ে গার্মেন্টস এর মেয়েদেরকে নিয়ে আসা হলো, আবার তাদেরকে ফেরত পাঠানো হলো। তারপরেই আমরা দেখলাম কিন্তু নারায়ণগঞ্জে হু হু করে কেসের সংখ্যা বেড়ে গেল, হু হু করে কেসের সংখ্যা বেড়ে গেল। তাহলে বাইরের অভিজ্ঞতা বাদ দিই, আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেই যদি শিক্ষাগুলো না নিতে পারি, এবং আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ছড়িয়ে গেল, বিভিন্ন জায়গাতে যারা আক্রান্ত হলো তাদের তথ্যও আমরা দেখলাম যে এরা নারায়ণগঞ্জ থেকেই গেছে, ওই শুধু লালমনিরহাটে, কুড়িগ্রামে, এই নারায়ণগঞ্জের মানুষ। তাহলে নারায়ণগঞ্জ আপনি জানেন শিল্প কারখানা কিন্তু বেশি, নারায়ণগঞ্জে শিল্প কারখানা সবচেয়ে বেশি, যে এসব কলকারখানা থেকে কিন্তু শ্রমিকরা কাজ করছে, তাদের বাসাতেও শারীরিক দূরত্ব বজায় রাখার জায়গাটি নেই, ফ্যাক্টরির মধ্যে তো নেই, আসলে কি করবে তারা? এবং এটাও সত্যি কথা যে এক নম্বর কথা হচ্ছে যে তাদের কর্মক্ষেত্রে যে এরকম আপনার শারীরিক দূরত্ব রাখার সুবিধা নেই, তারা যেখানে থাকেন, তারা যে সমস্ত বাসা বাড়িতে থাকেন সেখানেও কিন্তু ওই সুযোগটা নাই। সুতরাং আমরা জানি তারা কোন পরিবেশে কাজ করেন, আমরা জানি তারা কোন পরিবেশে বসবাস করেন, তাদেরকে গ্রামে রেখে দিয়ে এই তো 2-3 মাসের ব্যাপার, পৃথিবীর সব জায়গাতে অভিজ্ঞতাই বলছে যে 3 মাসের ভিতরে মোটামুটি একটা জায়গাতে এসে দাঁড়াচ্ছে। তাহলে আমরা সর্বোচ্চ 3 মাস যদি জোরদার লকডাউনটা রাখতে পারতাম, তাহলে জীবনগুলা বাঁচত, জীবিকাটা তারপরে ব্যবস্থা করা যেত। হিসেবে কোনো মডেলিং করেছেন যে কখন যে আমাদের কার্ভটা উপর থেকে নিচের দিকে নামবে, ফ্ল্যাটেনিং হবে, কোনো মডেলিং কি আছে? কত উইকস পরে হবে? চায়নাতে, ইতালিতে, স্পেনে কিংবা আমেরিকা যেরকম কোনো মডেলিং আমাদের আছে কিনা? এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে, কবে কমবে? আছে যেটা স্বাস্থ্য অধিদপ্তরের যে 8 জন পরামর্শক নিয়োগ করা হয়েছে 8টি বিভাগের জন্য, তারা সম্মিলিতভাবে একটা মডেল দিয়েছেন, যেটা তারা বলেছেন যে মের শেষের দিকে এসে হয়তো একটা প্লাটুইং এ যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে সেই মডেলটা তো ভিত্তি করা হচ্ছে লকডাউনের উপর ভিত্তি করে। এখন সেই লকডাউনটাই যদি না থাকে, তাহলে এই যে অন্যান্য ফ্যাক্টর গুলো কন্ট্রিবিউট করা শুরু করবে সংক্রমণের ক্ষেত্রে, সেগুলোও তো এখন আবার নতুন করে মডেলিংটা করতে হবে। সুতরাং লকডাউনটা যদি ঠিক মতো চলতো, যেটা প্রফেসর আব্দুল্লাহ বলছিলেন যে কিছুটা ঢিলে ঢালা হিসাবেও চলছিল, কিন্তু আমরা তো এখন সেটা ওপেন করে ফেললাম। এখন শুধু গার্মেন্টস না, অন্যান্য কলকারখানাও খুলে যাচ্ছে। তো তার মানে হচ্ছে কি যে আমরা কিন্তু আর একটা ঝুঁকির মধ্যে আবার পড়তে যাচ্ছি, যেটা আমরা এর আগের বার গার্মেন্টস শ্রমিকদের আসার কারণে আমরা নারায়ণগঞ্জে এবং গাজীপুরে। সাদেকা হালিমের কাছে এটা আইএলও থেকে কিন্তু বলা হয়েছে, যদি স্বাস্থ্যবিধি না মানা হয় তাহলে কিন্তু বাংলাদেশ ও বাকি বিশ্বে একটা দ্বিতীয় তরঙ্গ, তারা বলেছে সেকেন্ড ওয়েভ কিন্তু করোনা আঘাত করতে পারে। এই যে আমাদের হচ্ছে একটা স্বাস্থ্য ঝুঁকি বনাম অর্থনৈতিক নিরাপত্তা, বলা হচ্ছে জীবন বনাম জীবিকা, এই দ্বন্দ্বের অবসানটা কিভাবে হবে? শুধু গার্মেন্টস বলে লাভ নেই, আমরা সমস্ত কলকারখানায় প্রায় খুলে দিচ্ছি, বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো সামনে থেকে কিন্তু খোলা শুরু হবে। আবার এরকম একটা অবস্থা আমরা বলছি যে সাধারণ ছুটি 17 মে পর্যন্ত এক্সটেন্ড করা হবে, প্রধানমন্ত্রী দপ্তরে আছে তার অনুমোদনের জন্য। তা আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করবেন সমাজবিজ্ঞানী? ধন্যবাদ আপনাকে রুবায়েত ফেরদৌস। আসলে আমরা খুবই একটা জটিল সময় পার করছি। বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তারা একটি কথা খুব সুন্দর করে বলেছেন যে জীবন এবং জীবিকার দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে গেছি, এবং বাংলাদেশ যেখানে অবশ্যই আমরা বিশ্বের মানচিত্রে আমরা বলতে পারি যে গত 1 দশকের মধ্যে আমরা একটা অবস্থানে আমরা যেতে পেরেছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি অনুযায়ী বলেন, নারীর ক্ষমতায়ন বলেন, অন্যান্য যে সকল সূচক আছে, সেটি যদি আমরা এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা বিবেচনা করি, সেখানে বাংলাদেশ একটি অবস্থান করে নিয়েছে। বিশেষ করে আমাদের অর্থনৈতিক খাতে আমরা যে প্রবৃদ্ধিটা পেয়েছি, সেটি আমরা বিশেষভাবে আমাদের এসেছে কিন্তু প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স, আমাদের আরএমজি সেক্টর বলি, এবং আমাদের কৃষি বা মৎস্য ইত্যাদি মিলিয়ে। এখন যেটা আমরা লক্ষ্য করছি যে যেহেতু আমি সমাজবিজ্ঞানের ছাত্র, যে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলিতে আমরা সবসময় দেখি যে কোনো সময় রাষ্ট্র কোনো সময় খুব বেশি শক্তিশালী ভূমিকা অনেক সময় রাখতে পারে না। বিশেষ করে নিউলিবারাল ইকোনমিতে আমরা জানি যে বাজার অর্থনীতি অনেক বেশি ডমিনেট করে রাষ্ট্রের উপরে, যেও তারা একটা অবস্থান করে নেয়, এবং কয়েকটি এজেন্সি বা কয়েকটি গ্রুপ একসাথে একটা, আমি মনে করি যে সংগঠিত ভাবে কাজ করার চেষ্টা করে। যেমন আমরা এখন যাদেরকে গার্মেন্টস ওনার হিসেবে দেখছি, তারা কিন্তু অনেক মিডিয়া হাউসেরও মালিক, তারা মেম্বার অফ দি পার্লামেন্ট, তারা আবার আমাদের সংসদেও আছেন, আবার তারা ক্যাবিনেটে মন্ত্রিসভায়ও আছেন।
সেহেতু তারা এত বেশি প্রভাবশালী যে যখন আমরা প্রফেসর আব্দুল্লাহ বা আমরা যখন আমাদের যে টেকনিক্যাল কমিটি হয়েছেন সেখানে যিনি একজন সাবেক উপাচার্য, যিনি একজন ভাইরোলজিস্ট, উনিও বলছেন যে ওনারা অসহায় হয়ে গেছেন এই অবস্থাটা দেখে। অর্থাৎ এইবার যে গার্মেন্টস আমরা খুলে দিয়েছি সেখানে আপনি লক্ষ্য করবেন যে আমাদের দক্ষিণবঙ্গ থেকেই 21টি জেলা থেকে কিন্তু মানুষ এসছে এবং আজকেও কিন্তু মানুষ এসছে এবং তারা কিন্তু বারবার একটি কথা বলছে যে আমাদেরকে বলা হয়েছে। এখন বিষয়টা কিন্তু আর গার্মেন্টসে থাকছে না আপা, জুতা কারখানা, পাটকল, সিমেন্ট সবই। হ্যাঁ, সেটা এটা একদম ঠিক। সেটা বলা আরো ভালো। আপনি যদি একটা বড় জায়গা খুলে দেন এবং আর একটা বড় জায়গা হচ্ছে যে আমাদের রোজার মাস চলছে, আমাদের ঈদ আসন্ন, সেহেতু আমাদের যে পুঁজিটা করা হয়েছিল পয়লা বৈশাখে যে ইনভেস্টমেন্ট ছিল সেখানে একটা মার খেয়ে গেছে এবং সেখানে শুধু যে গার্মেন্টস তো এখানে বেশি মার খেয়েছে এসএমইর একটি অংশ, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ছোট ছোট বুটিক করে, দোকান করে ইত্যাদি। এখন যখন আমি গার্মেন্টস খুলে দিচ্ছি তখন আমি যখন জানি যে আমার দোকান সমিতি তারাও আবেদন করেছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা মার্কেট খুলে দিব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। এই যে আমাদের যে বাণিজ্যিক যে অস্থিরতাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমি আরেকটা জিনিস সেখানে একটু বলতে চাই, হয়তো পরে আরো বলার সুযোগ পাবো, যে আমাদের জাতীয় কমিটি হয়েছে, আমাদের টেকনিক্যাল কমিটি হয়েছে, কিন্তু সবকিছু করা হচ্ছে ওনাদেরকে উজ্জ্বল রেখে। এবং আজকে একটি মিটিং হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে হ্যাঁ তারা স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে আমি করতে বলেছি, না হলে বন্ধ করে দিব। আমি জানি না যে উনি কতটুকু ক্ষমতা রাখেন গার্মেন্টস গুলি বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু যেটা হচ্ছে যে একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। যদি খুলতে সংকটের সময় আপনি জানেন যে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্ব, তার যোগ্যতা, কমিটমেন্ট নিয়ে অনেক ধরনের কথা তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা আর একটা আলোচনার বিষয়। সরকারের ভেতর থেকেই আমাদের প্রোগ্রামে এসে অনেকে কিন্তু সেই সমালোচনা করেছে। হ্যাঁ, সেটাই আরেকটা আলোচনার বিষয়। স্বাস্থ্যমন্ত্রীর যে জাতীয় নেতৃত্বের জায়গা, সেইখানে অনেকে ঘাটতিগুলো দেখতে পাচ্ছেন। অবশ্যই তার তো আমি মনে করি যে আমরা ব্যক্তি মানুষকে নিয়ে আলোচনা না করে আমরা প্রাতিষ্ঠানিক আলোচনার মধ্যে থাকি। অবশ্যই একটা ব্যক্তি সেটা নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু সেই প্রাতিষ্ঠানিক কাঠামোটাই আমি মনে করি, আমি অনেক শ্রদ্ধার সাথে বলতে চাই প্রফেসর আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা তখন কি করছেন। এবং আমি যে অসহায়ত্ব দেখছি সমস্ত ডাক্তারদের মধ্যে, বিশেষ করে যারা বর্ষিয়ান ডক্টরস, যারা প্রতিনিয়ত গণমাধ্যমে কথা বলছেন, তারা বলছেন এক সুরে কথা, গার্মেন্টস বলছে এক সুরে কথা। এখন অন্যান্য তো সবাই বলবে যে আমি দোকানপাট খুলে। অনেক ধন্যবাদ ডক্টর সাদেক আলম, আপনি যে প্রশ্ন রেখেছেন নিশ্চয়ই ডক্টর আব্দুল্লাহ সেটা শুনেছেন এবং উত্তর করবেন। আমাদের সঙ্গে একেএম শহীদুল হক, আপনি যদি একটু বলেন আমাদেরকে স্পষ্ট করে যে লকডাউনের কথা আমরা বলছি কিন্তু লকডাউন মানা হচ্ছে না। আজকে একটা খবর আমরা দেখলাম যে তরুণরাও অনেক বেশি আক্রান্ত হচ্ছে, কারণ তরুণরা স্বাস্থ্যবিধি মেনে তারা কিন্তু বাসায় থাকছে না, বাইরে চলে আসে। আর কারখানার কথা তো আমরা বললামই, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকে কিন্তু আক্রান্ত হয়েছে। একেএম শহীদুল হক যদি বলেন এই লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবং ঘাটতি কি দেখতে পাচ্ছেন আপনি, মিস্টার একেএম শহীদুল হক? লকডাউন এই যে বিপরীতধর্মী সিদ্ধান্ত, বিপরীতধর্মী নীতি, এই কারণে কিন্তু লকডাউন যেটা বলা হয় ঘরে থাকা, এটা কার্যকর হচ্ছে। তারা ঘরে থাকছে কয়েকদিন, তারা মনে করে যে শীতল হয়ে গেছে, মনে হয় পরিস্থিতি ভালো হয়ে গেছে, সরকার যেহেতু শীতল করে দিছে, এখন যদি আমি ঘর থেকে বেরোই তাহলে কোনো সমস্যা হবে না, যার কারণে মানুষ আবার ঘর থেকে বেরোয় টেন্ডেন্সিটা বাড়ছে। কিন্তু এখন তো পরিস্থিতি সেরকম অনুকূলে আসে নাই, এখনো তো আমাদের ঝুঁকিপূর্ণ পরিবেশে আছে। কিন্তু এখন এই অবস্থার মধ্যে পুলিশকে যে দায়িত্ব পালন করা যে কি কঠিন কাজ। বাই দিস টাইম প্রায় 850 পুলিশ ইনফেক্টেড হয়ে গেছে এবং পুলিশে তো সুরক্ষার জন্য কোনো ব্যবস্থাই ছিল না। এখন মানুষকে এইভাবে জনে জনে বলে যে আপনি বেরোবেন না, কি জন্য বেরিয়েছেন, কি কাজ, আপনাকে ভিতরে থাকতে হবে, এই কথা বলে পুলিশ তার দায়িত্ব পালন করে। কিন্তু পুলিশের যে নিজের নিরাপত্তা, নিজের সুরক্ষা, ওদিকে কিন্তু তার খেয়াল নাই। সে শুধু মানুষকে সুরক্ষা করতে চায়, যার কারণে পুলিশ আপনার অনেক পুলিশ আজকে পর্যন্ত 850 যত টেস্ট হবে, টেস্টে দেখবেন পজিটিভ প্রতিদিনই বাড়বে। যেমন মানুষের নর্মাল টেস্ট করতেছে প্রতিদিন বাড়তেছে, যত টেস্ট করবেন দেখবেন বাড়বে। আমরা 10 to 12% টেস্টের মধ্যে ইনফেক্টেড পাওয়া যাচ্ছে। তো এই অবস্থায় লকডাউন কে শিথিল করে দেওয়াটা, এটা সরকারের জন্য, সরকার হয়তো অনেক চিন্তা ভাবনা করে তারা সঠিক সিদ্ধান্ত মনে করছে তারা নিচ্ছে, কিন্তু সাধারণ পাবলিক, আমরা যারা জনগণের কাতারে আছি, আমরা কিন্তু খুব শঙ্কিত যে না, এটা ঠিক হয় নাই, এটা আরো বিপজ্জনক পরিস্থিতি নিয়ে আসবে। এখানে নীতি নির্ধারক যারা ফোরকাস্ট করে, তারা বলতেছে মে মাসটা অত্যন্ত কঠিন যাবে, মে মাসে সেই
ইনফেক্টেড রোগের সংখ্যা বাড়বে, ক্রিটিক্যাল রোগী বাড়বে, হাসপাতালগুলি ক্যাপাসিটি বাইরে, নানা রকম কথা কিন্তু তারা বলতেছে। পাশাপাশি আবার আমি লকডাউন শিথিল করে দিলাম। কাজে লকডাউন শিথিল করে দেওয়ালে যারা আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে, সেনাবাহিনী বা তাদের মধ্যে কিন্তু এই শিথিল মানসিকতা থাকবে। সরকার তো গার্মেন্টস খুলে দিয়েছে, সবকিছু খুলে দিচ্ছে, আর আমরা এখন আর এই রিস্ক নিয়ে থাকবো কেন, সেটাও থাকবে। এই পরিস্থিতির মধ্যে আমরা একটা শঙ্কার মধ্যে আছি। এই বিশ্বব্যাপী যেই প্যান্ডামিক হয়েছে, বাংলাদেশে অনেকটা ভালো ছিল, এখন আমরা মনে করতেছি বাংলাদেশ অবস্থা মধ্যে ভালো একটা হবে না ভবিষ্যতে। অনেক ধন্যবাদ মিস্টার শহীদুল হক। আমি একটু যাব ডক্টর এম আব্দুল্লাহর কাছে। ডক্টর সাদেক হালিম একটা প্রশ্ন আপনাকে করেছিলেন, যখন এই ধরনের রোগের বিষয় হয়, এটা একটা টেকনিক্যাল বিষয়, এখানে আপনাদের কথা তো বেশি শোনা দরকার। আপনারা চাইছেন মানুষ শারীরিক দূরত্ব বজায় রেখে লকডাউন মানুষ, কিন্তু আবার শিথিলতা দেখানো হচ্ছে। তাহলে এই গ্যাপটা আসলে আপনারা কিভাবে দেখছেন ডাক্তার হিসেবে? আসলে যেগুলো বললেন উনি, কথাগুলো তো 100% সত্য, তার সঙ্গে আমি একমত। কারণ স্বাস্থ্যের ভিতরে যারা মানে এইসব বিষয়ে যারা এক্সপার্ট এর মধ্যে, শুধু আমি একা না, আমার মতো অনেকেই তো আছে, তাদেরকে যদি জড়িত রাখতে পারতো, তাদের অপিনিয়ন নিয়ে ওই অনুযায়ী যদি কাজ করতো, তাহলে অবশ্যই ডেভেলপ করা যেত, তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রথম কথা হলো যে যখন আমাকেই যদি ধরেন, আমি হয়তো মতামত দিতে পারি, আমার তো কোনো এক্সিকিউটিভ পাওয়া না, আমার তো নাই যে আমি করে দেখাবো, তা তো পারবো না। আমি মতামত দিলাম, কেউ যদি মানে বা তারা যে একবারে বুঝে না, তা তো না, বোঝার দরকার। তারা যদি না মানে, সেখানে তো আমাদের কিছু করার থাকে না। গার্মেন্টের কথাটাই বললেন, গার্মেন্টের কথা যেমন আমি কথা আগেই বলে আসছি যে আরো কয়েকটা দিন ওয়েট করা যেতে পারতো। 5 তারিখ পর্যন্ত দেখি, গভর্নমেন্ট কিন্তু ছুটি আরো অলরেডি বাড়াই দিছে। যদি এই 5 তারিখের মধ্যে অবস্থা উন্নতি হতো, তাহলে হয়তো খুলে দেওয়া যেত। এখন তারা যখন খুলেই দিলেন, তখন তো অবস্থার আগের মতো আর আমরা বলতে পারছি না। যেমন আমি বলে আসলাম হয়তো উন্নতি হবে, সেটা কিন্তু আমি লকডাউন ধরে নিয়ে কথাটা বলছি। এখন যদি লকডাউন এটা আনলক হয়ে যায়, গার্মেন্ট গুলো যদি ওপেন হতেই থাকে, তাহলে যে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব, এগুলো তো মানুষ মেনটেন করবেন না। এবং গার্মেন্ট সাধারণ একটা কথা বারবার বলছি, এখন যেহেতু ওপেন হয়েই গেছে, তাদের কিন্তু স্বাস্থ্যবিধি এখানে 100% মেনে চলতে হবে। তাদের হাত ধোয়া, দূরত্ব মেনটেন করা, মাস্ক পরা, এগুলো যদি তারা মেনটেন না করে, তাহলে তো অবশ্যই আমাদের ঝুঁকিটা কিন্তু বাড়তেই থাকবে। এবং এই যদি সংক্রমণ বাড়তেই থাকে, শুধু গার্মেন্ট তো ঢাকায় না, পুরো দেশে তো আরো ইন্ডাস্ট্রি ছোটখাটো এগুলো তো খুলে দিচ্ছে। এখন আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা একটা ঝুঁকি, আমাদের তো ঢাকা বা বাংলাদেশ তো ঝুঁকি তো আগে থেকেই আছে, সবাই তো বলছে, এটা আমরা এখনো বলছি। কারণ সারা পৃথিবী কিন্তু বর্তমানে আমেরিকার মতো দেশ, ইউরোপের মতো বড় বড় দেশ, তারাও তো হিমশিম খাচ্ছে, সামাল দিতে পারছে না। এবং আমাদের যদি আক্রান্তের আরো বাড়তেই থাকে, তখন তো আসলে আমরা একটা বিশাল স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাব। এবং এটা কিভাবে সামাল দিব, বা সরকার হয়তো এইভাবে কি নিয়ে চিন্তা ভাবনা করছে, সেটা তুলুন তো আমাদের মধ্যে কিন্তু আসলে আমরা বলতে পারেন যে জনগণ কিন্তু আতঙ্কিতই হচ্ছে, আমরা সবাই আতঙ্কিত হচ্ছি। তবে একটা কথা আমি বারবার বলে আসছিলাম, এটা তো ঝুঁকির মধ্যে আমরা বলছি যে আমরা আমাদের দেশটা ঝুঁকির মধ্যেই। তারপরে মে মাসটা আমার ধারণা ছিল, কিছুদিন আগে আপনারা তো জানেন, সিঙ্গাপুর ভিত্তিক একটা প্রতিষ্ঠান কিন্তু তারা রিসার্চ করছে, করে একটা ডিক্লারেশন দিচ্ছে বাংলাদেশে মে মাসের মধ্যে 99% করোনা মুক্ত হবে, এটা তারা বলছিল। আমিও কিন্তু ধারণা তাই ছিল, আমি তাই মনে করি যে করোনার মধ্যে এই যে মে মাসের মধ্যে করোনা হয়তো আমাদের সংক্রমণের হার কমে আসবে। কিন্তু আমি কিন্তু আসলে লকডাউন এটাকে ধরে নিয়ে আমি এই কথাটা বলছি, এখনো বলছি, যদি স্ট্রিক্টলি এখন আমরা মেনটেন করতে পারি, তাহলে হয়তো মে মাসের মধ্যে কমে আসতে পারে। কিন্তু আমরা যে ঢিলা ঢালাবো, আমি আগেও বলছি যে আগেও একটু ঢিলা ঢালা ছিল, কিন্তু এখন তো পুরোটাই তো ওপেন হয়ে যাচ্ছে। সুতরাং এটা আসলে কিন্তু আমাদের জন্য একটা বিশাল। অনেক ধন্যবাদ ডক্টর এ বি এম আব্দুল্লাহ। আমি একটু যাবো মোহাম্মদ আব্দুল সবুর। আপনি যদি একটু বলেন যে আসলে বলা হচ্ছে হার্ড ইমিউনিটি একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, যে পুরো কমিউনিটির মধ্যে যদি প্রায় 60% উপরে লোকের মধ্যে সংক্রমণ হয়ে পড়ে, একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়। এই হার্ড ইমিউনিটি পর্যায়ে কি আমরা ছেড়ে দিচ্ছি কিনা, যে এর মধ্যে হয়তো কয়েক লক্ষ লোক মরে যেতে পারে, হার্ড ইমিউনিটি তৈরি হবে এবং এইগুলোকে আমাদের মেনে নিতে হবে আসলে এক ধরনের। আপনি কিভাবে দেখছেন? এটা নিয়েও অনেক কথা বলছে হার্ড ইমিউনিটি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হার্ড ইমিউনিটি শব্দটা আমরা এপিডেমিওলজিতে ব্যবহার করি, যে এবং সেটা যে বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে ব্যবহার করা হয়েছে অতীতে, সেটি হচ্ছে যে যার একবার ইনফেকশন হবে তার আর ইনফেকশন হবে না। হ্যাঁ, ইনফেকশন হলে পরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, অ্যান্টিবডি তাকে প্রোটেক্ট করবে। এবং জনগণের ভিতরে, একটা কমিউনিটির ভিতরে যদি 40 থেকে 80% মানুষ এরকম ডেভেলপ করে, তাহলে পুরো কমিউনিটিটাই পাবে।
কিন্তু এই করোনার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক তথ্যগুলো আমাদের কাছে নতুন করে আসছে সেটা হচ্ছে যে যিনি একবার ইনফেক্টেড হয়েছেন উনি কিন্তু আবার ইনফেক্টেড হচ্ছেন। তাহলে ইপিডেমিওলজির যে হার্ড ইমিউনিটির তত্ত্ব সেটি কিন্তু এখানে কাজ করবে বলে মনে করার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা জেনে গেছি যে যিনি একবার আক্রান্ত হচ্ছেন তিনি আবার আক্রান্ত হতে পারেন, এবং যিনি অ্যাসিম্পটোমেটিক আছেন তিনি আবার অন্যকেও আক্রান্ত করতে পারেন। সুতরাং এই ভাইরাসটির ক্ষেত্রে নতুন কিছু বৈজ্ঞানিক ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে যেটা আছে সেটা দিয়ে হার্ড ইমিউনিটি তত্ত্ব কতটা কাজ করবে এটি বলা মুশকিল। 2 নম্বর কথা হচ্ছে যে হার্ড ইমিউনিটি ডেভেলপ করার আগে যে ধাক্কাটা আসবে, আক্রান্তের ধাক্কা, তাদের চিকিৎসার ধাক্কা, মৃত্যুর যে ধাক্কা, এইটি সহ্য করার মতো পর্যায়ে আমরা আছি কিনা ওটাও কিন্তু চিন্তা করে দেখতে হবে। এটি খুব বেশি রিস্কি খেলার মতো মনে হচ্ছে। হার্ড ইমিউনিটির কথা অনেকেই মনে করছে, কিন্তু মানে কত স্বজন হারানোর পর সেই হার্ড ইমিউনিটি আমরা পাবো। আর এখন যে বৈজ্ঞানিক তথ্য আমাদের কাছে আছে সেটা তো বলছে যে একবার ইনফেক্টেড হলে আবার ইনফেক্টেডও হচ্ছে। এটা পৃথিবীর সব জায়গাতে এই ঘটনাটা ঘটছে, আমাদের ঘটবে। সুতরাং হার্ড ইমিউনিটি তত্ত্ব এখানে খুব বেশি কাজ করবে বলে মনে করার কারণ নাই, এবং এই তত্ত্বটা কাজ করতে অ্যালাউ করাটা খুব বেশি ঝুঁকির ব্যাপার হবে। এটা ধন্যবাদ আব্দুল সবির। ডক্টর সাদেক হালিম, আপনি যদি বলেন, আজকে একটা বলা হয়েছে বিএসএমএমইউ থেকে যে চিকিৎসক শিক্ষকরা গণমাধ্যমের সঙ্গে তাদের কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি জানেন যে যখন সংকট থাকে, অমর্ত্য সেনের কাজই হচ্ছে দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয় না, তথ্যের অভাবের কারণে হয়। কাজে খবরটা মানুষকে জানতে হবে, তথ্য জানতে হবে। এরকম একটা নিষেধ কেন করা হলো? এর মধ্যে কয়েকজন সাংবাদিককে আমরা জানি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে, কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে একজন সাংবাদিক অবশ্য মুক্ত হয়ে এসছেন আমাদের বেনাপোল বর্ডারে। তো সব মিলে তথ্যের অবাধ প্রবাহ থাকা দরকার সংকটের সময়। না থাকলে কিন্তু গুজব তৈরি হয়। আমরা যারা তথ্য এবং গুজব পড়ি, তথ্য না থাকলে গুজব তৈরি হবে। কাজে তথ্য তো দিতে হবে, ডাক্তাররা তো কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। এই নির্দেশনা কি মানে তৈরি করে? কারণ আমি জানি আগে আপনি সাবেক তথ্য কমিশনার ছিলেন, ডক্টর সাদেক আলী। আসলে এই প্রসঙ্গে একটু বলতেই হয় যে এই লকডাউনে যে আমি যে বইটি প্রথমে পড়ে শেষ করেছি সেটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর নয়া চীন। এবং নয়া চীনে উনি খুব পরিষ্কার করে বলেছেন, তিনি তখন একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন, যে যে দেশে বা যে মানুষের চিন্তা চেতনা প্রকাশ করতে পারে না বা তার বাক স্বাধীনতা নেই, তার জীবনটাই আসলে অর্থহীন হয়ে দাঁড়ায়। তো সেটি যদি আমরা মেনে নিই, এবং সাংবিধানিক ভাবেও আমাদের কিন্তু বলা আছে যে আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো, যতক্ষণ পর্যন্ত এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা সেটি গ্রহণ করতে পারি। আর যেটা আমরা গণমাধ্যমে দেখছিলাম যে আসলে আমাদের এই সময়ে আমাদের যে সকল ডক্টরসরা গণমাধ্যমে এসে কথা বলছেন বা যাদেরকে আপনারা গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসছেন, যারা চাকরিরত অবস্থায় আছেন, তারা কিন্তু সুন্দর করে ব্যাখ্যাই দিয়েছেন। এবং ব্যাখ্যা বিশ্লেষণটা কিন্তু জনগণকে বুঝতে হবে। কেননা একটু আগে প্রফেসর আব্দুল্লাহ বলেছেন যে কাঠামোগতভাবে যে পরিমাণ যে মানে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ওনারা আছেন, যে কাঠামোগতভাবে অনেক সীমাবদ্ধতা আছে। যদি অনেক সংখ্যক হাজার হাজার মানুষ যখন আক্রান্ত হবে বা হতে পারে, সেই সময়টা আমরা কিভাবে এটাকে এনকাউন্টার করব। যে সকল ডক্টরসরা এসছেন তারা কি ব্যাখ্যা দিয়েছেন যে কোভিড-19 এর চিকিৎসাটা কি। আমরা প্লাজমা নিয়ে শুনেছি, আমরা অ্যান্টিবডি নিয়ে, অ্যান্টিজেন নিয়ে শুনেছি ইত্যাদি। আমি ঠিক বুঝতে পারছি না যে কোন জায়গাটায় আসলে সরকারের একটি অংশ হয়তো বিচলিত হয়ে পড়েছেন, এবং সেটি হয়তো বা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে বক্সে পিপিএ যাচ্ছে, মাস্ক যাচ্ছে, কিন্তু সে বক্সটা বাইরে থেকে ঠিক আছে, কিন্তু ভিতরে কি আছে সেটা হয়তো আমরা জানি না। হয়তো বা এই যে দুর্নীতির যে জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি, বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে একজন ডক্টর, নোয়াখালী থেকে করেছেন, মুগদা হসপিটালের একজন পরিচালক করেছেন। আপনি জানেন যে একজন স্বাস্থ্যকর্মী চিঠি লিখেছেন আপনার উপজেলা ইউএন অফিসারকে সাভারে, যে কেমন করে এই আমাদের এই গার্মেন্টস এর কর্মী যারা আছেন তাদেরকে রক্ষা করা হবে। আমার কাছে মনে হচ্ছে যে একটি অংশ যারা সরকারের মধ্যে তারা এটা পছন্দ করছেন না। সেটা আমি মনে করি যে এই জিনিসটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত নেতিবাচক একটা বিষয় দাঁড়াবে। এবং যে সাংবাদিককে আজকে উদ্ধার করা হয়েছে তিনি তো বাংলাদেশেই প্রবেশ করেছেন, তাকে আমরা দেখেছি, তাকে হাত করা পরানো হয়েছে, এবং এখন তাকে যদি নিয়ে আসা হয় জেলখানায় এবং আইসিটি অ্যাক্টে তাকে মামলা দেওয়া হচ্ছে, এবং তাকে কিভাবে তাকে আইসোলেশনে রাখবে, যেখানে আমরা জানি যে ঢাকার কারাগারেও আপনার প্রায় 12 জন অনেকে করছেন যে বাংলাদেশের একজন মানুষ বাংলাদেশে কিভাবে অনুপ্রবেশ করে, এবং তারা রায় আছে কিভাবে তাকে হাত করা, এবং কারাবন্দীদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে করোনা ছড়িয়ে পড়েছে।
সো এগুলো এরকম জটিলতার দিকে আমি মনে করি এই পরিস্থিতিতে অবশ্যই আমাদের যিনি নেতৃত্বে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সুচিন্তিত মতামত আমরা আশা করি উনি অনেক ধন্যবাদ ডক্টর সাদেক হালিম। আমার মনে হয় এখন আমরা সাইদ ফেরদৌসকে বোধহয় কানেক্ট করতে পেরেছি। যে অধ্যাপক সাইদ ফেরদৌস, আপনি বলেন, আমরা খুব দুঃখিত আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে যুক্ত হতে পারছিলাম না। আপনি এতক্ষণ আলোচনা নিশ্চয়ই শুনেছেন, একটু যদি বলেন এই সময় আসলে কোন বিষয়গুলো আমাদের সামনে আনা উচিত এই করোনা সংকটকালীন এই সময় এসে। অধ্যাপক সাইদ। ধন্যবাদ। সেটা হচ্ছে যে কতগুলো খুব গুরুত্বপূর্ণ আলাপ ইতিমধ্যেই হয়ে গেছে। একটা হচ্ছে অধ্যাপক সাদেক হালিম বলেছেন নিও লিবারেল ইকোনমিক ব্যবস্থার কথা। আমি একই সাথে আপনাকে বলে এটাও পরিষ্কার বলতে চাই যে পরীক্ষার আগের রাত্রে সারা বছরের পড়া যেমন করে করা যায় না, তেমন করে সারা জীবন আপনি একটা শ্রেণী বিভক্ত সমাজ রক্ষা করেছেন। হঠাৎ করে এখন গরিব মানুষের আর মধ্যবিত্তের একই রকমের চিকিৎসা বা একই রকম সুযোগ সুবিধা হবে না, এবং এরকম একটা সংকটের মুহূর্তে সেটা আরো এই বিভাজনটা আরো অনেক বড় হয়ে দেখা দেয়, যেটা এখন দেখা যাচ্ছে। আমার মনে হয় সবচাইতে বড় সংকট করোনা মোকাবেলার ক্ষেত্রে প্রথমত আমরা প্রথম দিকে রাজনৈতিকভাবে এটাকে বুঝতে অনুধাবন করতে গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়েছি। রাজনৈতিক বক্তব্য দিয়েছি যে বাংলাদেশে করোনা আসবে না, আমাদের নেতা এরকম, নেত্রী এরকম, এতে করোনা হবে না, এটা ছিল একটা ভুল। দ্বিতীয়ত যখন লেট রেসপন্স করছি তখনও আমরা না চিকিৎসা ব্যবস্থার দিক থেকে, না অর্থনৈতিক দিক থেকে, না সামাজিক দিক থেকে আমাদের প্রস্তুতি যথেষ্ট ছিল। আজকে আমরা মানুষজনকে দোষ দিচ্ছি যে মানুষজন ঘরে থাকছে না, কিন্তু মানুষজনের অনাস্থা হবার 100টা কারণ আছে। দেখুন, বাংলাদেশের কৃষক উৎপাদন করছে কিন্তু সে তার ফসল বিক্রি করতে পারছে না, সাপ্লাই চেনটা পুরোপুরি ভেঙে গেছে। কৃষক টমেটো ফেলে দিচ্ছে, আলু ফেলে দিচ্ছে, এই আপনার সবজি ফেলে দিচ্ছে, ঢাকায় আমরা অনেক দাম দিয়ে সেটা কিনছি। সাপ্লাই চেনটাও যদি ঠিক রাখা হতো তাহলেও গ্রামের কৃষক গ্রামে বসে থেকে তার বিক্রির টাকাটা পেলেও তার পেট চালানোর একটা ব্যবস্থা থাকতো। প্রাণের লোকাল পর্যায়ের দুর্নীতি অনিয়মের কথা বাদই দেন, প্রাণের ক্ষেত্রে সরকারি হিসাব থেকে আমরা দেখছি যে বাংলাদেশের যেই এলাকাগুলো সবচাইতে দরিদ্র সেইখানে সবচাইতে কম ত্রাণ পৌঁছেছে। টাকা সাহায্যও বলেন সরকারি হিসাবই, কিন্তু এটা সরকারি হিসাব থেকেই দেখা যাচ্ছে, ওয়েবসাইটের হিসাব থেকেই দেখা যাচ্ছে যে সবচাইতে দরিদ্র জায়গা ধরুন কুড়িগ্রাম, সুনামগঞ্জ, এইসব জায়গাতে টাকার বরাদ্দ, চালের বরাদ্দ অনেক কম। যেসব জায়গাতে বরং একটু অবস্থা ভালো সেখানে আরো বেশি বরাদ্দ গেছে। দুর্ভিক্ষ হয় সম্পদের অভাবের কারণে না, দুর্ভিক্ষ হয় বন্টনের বৈষম্যের কারণে, বন্টনের অব্যবস্থাপনার কারণে। এই ঘটনা বাংলাদেশে এখন ঘটছে। চিকিৎসার ক্ষেত্রে দেখুন, মানুষের অনাস্থা রাখবার 101টা কারণ আছে। আপনার দিনে কয়টা করে টেস্ট হচ্ছে, কত হাজার করে টেস্ট হচ্ছে, কত কোটি মানুষের দেশে কত হাজার করে টেস্ট হচ্ছে। এরপরে মানুষ হসপিটালে যখন যাচ্ছে, যেতে পারছে, নানা বাধা বিঘ্ন ডিঙিয়ে যখন তারা হসপিটালে যাচ্ছে, এখানে তারা চিকিৎসা পাচ্ছে না। তার মধ্যে আবার গরিব এবং বড় লোকের চিকিৎসার পার্থক্য আছে। তার মধ্যে গরিবেরা যে পরিমাণ চিকিৎসা পাচ্ছে, হ্যাঁ, বড় লোকদের জন্য অ্যাক্সেস একটু বেশি। সব দিক থেকে মানুষের অনাস্থার 100টা কারণ আছে। এই অনাস্থাটা দূর করতে হবে। আমাদের পলিসি মেকারদের, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বুঝতে হবে যে মানুষের মনে আস্থা, মানুষের মনে বিশ্বাস তৈরি করতে হবে যে না, তারা চিকিৎসা পাবে। মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছাতে হবে। আমরা আবারও আসবো, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিব আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম মে মাস কতটা ঝুঁকিপূর্ণ হবে, এই বিষয়ে আলোচনা করছি। একটু পরে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান পদ্মা ব্যাংক আওয়াজ ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম করোনা কতটা বিপজ্জনক এই মে মাস। বিরতির আগে আমরা কথা বলেছি, আমাদের সঙ্গে 5 জন সম্মানিত আলোচক বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের মতামত দিয়েছেন। আমরা আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাইদ ফেরদৌস, তার কথা তিনি শেষ করতে পারেন না। সাইদ ভাই, আপনি যদি আরেকবার একটু বলেন, অতটুকু আমরা শুনেছি, তারপর থেকে আপনার বক্তব্য শেষ করতে পারেননি যেখান থেকে। জি ধন্যবাদ রুবায়েত। আমার মনে হয়েছে মূল সমস্যাটা হচ্ছে তাহলে মানুষের আস্থার সংকট আছে। বাংলাদেশের মানুষ এই যে ধরুন একদিকে তো দারিদ্র আছে, অভাব আছে, ফলে কাজের জন্য মানুষ বেরোচ্ছে, আর একদিকে হচ্ছে বোঝাবুঝির সমস্যা আছে। মানুষজন হয়তো এই রোগটা চেনে না, নতুন রোগ,
কিন্তু সর্বোপরি পুরো ব্যবস্থাপনা নিয়ে একটা অনাস্থার ব্যাপার আছে। হ্যাঁ, ত্রাণ নিয়ে, অর্থনীতি নিয়ে, চিকিৎসা নিয়ে মানুষজনের কাছে পরিষ্কার না যে আসলে কি তারা করোনা হলে চিকিৎসা পাবে, আসলে কি তারা ঘরে বসে তাদের এই খোরাকির ব্যবস্থা হবে ঘরে বসে থাকলে। ফলে মানুষ বসে থাকছে না। অন্যদিকে অধ্যাপক সাদেকা হালিম একটা কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে আইডেন্টিফাই করেছেন এবং অধ্যাপক আব্দুল্লাহ বলেছেন সেটা শুরুতে, সেটা হচ্ছে যে গার্মেন্টস মালিকরা কারো কথাই শুনছেন না। এবং এটা শুধু গার্মেন্টস মালিকের ব্যাপার না, আসলে সমাজ যেভাবে দেখে আমার পুরো ব্যবস্থাপনা দেখতে দেখতে আমার মনে হয়েছে যে অ্যাট দ্য কস্ট অফ গরিব মানুষ আমরা মধ্যবিত্তরা এবং শিক্ষিতরা এবং উচ্চবিত্তরা নিজেদের সেফটি এনশিওর করতে যাচ্ছি এবং এটাই যেন চলবে। আমাদের অ্যাটিটিউড থেকে মনে হচ্ছে আমাদের পলিসি মেকারদের এই ব্যাপারটা নিয়ে ভাবা দরকার যে আমরা কি শুধু উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত, শহরবাসী মানুষকে রক্ষা করব, চাকরিজীবী মানুষকে রক্ষা করব। চাকরিজীবী মানুষরা সরকারের ঘর থেকে স্যালারি পাচ্ছে, যারা সরকারি চাকরিজীবী, আমি যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাস গেলে বেতন পাই, আপনি পাবেন, কিন্তু বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ সেটা পাবে না। তার জন্য যদি সুষম ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে হবে? আমার মনে হয়েছে যে পুরোটাই হচ্ছে যে কলকারখানা খোলা হবে, দোকানপাট খোলা হবে, সেই দোকানপাটে যেই ছেলেটা চা বিক্রি করে সে আসবে, হ্যাঁ, যে সেলসম্যান সেই ছেলেটা আসবে, গার্মেন্টস খোলা হবে, গার্মেন্টস এর ওয়ার্কাররা আসবে। কোনোভাবেই যত মিথ্যা কথাই বলা হোক, এটা একটা পরিষ্কার নির্জলা মিথ্যা কথা রুবায়াত যে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খোলা হবে। যারা এই কথাটা বলছেন তারা তখনও জানেন যে এটা একটা মিথ্যা কথা তারা বলছেন। এই মিথ্যা কথাগুলোকে বহাল রাখার একটাই অর্থ, সেটা হচ্ছে গরিব মানুষের জীবনের কোনো দাম নাই। গরিব মানুষজন প্ল্যাকার্ডে লিখে বসছেন, তারা যখন তাদের মজুরির দাবির জন্য কথা বলছেন তখন তারা প্ল্যাকার্ডে লিখে বসছেন যে গরিব করোনায় মরে না, গরিব মরে, করোনায় মরে মানুষ, গরিব মরে অভাবে। কথাটা তো খুব নির্মম সত্যি। বাংলাদেশের করোনা ব্যবস্থাপনার একটা বড় ত্রুটি, সবাই সব করছে, প্রধানমন্ত্রী তৎপর, মন্ত্রণালয়গুলো তৎপর, মানুষজন তৎপর, ব্যক্তিগত উদ্যোগে মানুষজন নানা কিছু করছে, পড়শির জন্য করছে, কাজের মানুষের জন্য করছে, অচেনা মানুষের জন্য করছে, ব্যক্তি উদ্যোগে নানা কিছু করছে। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে সত্যি সত্যি গরিব মানুষকে দেখার ব্যাপারে আমাদের যে অ্যাটিটিউড, দীর্ঘদিন ধরে আমাদের সমাজে যে বিভক্তির অ্যাটিটিউড, এবং সেই বড় লোকেরা যেরকম পলিসি মেকার, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেরকম পলিসি মেকার, তারা যদি সত্যিকার অর্থে সমাজে নিউলিবারালিজম থাকতো, ইউরোপের দেশগুলোতে, আমেরিকাতে যখন নিউলিবারালিজম আছে সেখানেও করোনা বিভৎস চেহারা নিয়েছে, কিন্তু সেখানে নিউলিবারালিজমের মধ্যেও মানুষকে রক্ষা করার একটা ব্যবস্থা এনশিওর করা হচ্ছে। আমার দেশে যখন অর্থনীতির অবস্থা এত ভালো আমরা বলছি, যখন বলছি আমার খাদ্য মজুদ আছে, যখন বলছি আমার প্রবৃদ্ধির হার এতদিন ভালো ছিল, তখন কেন আমার দেশের মানুষকে না খাওয়ার কথা, না খাওয়ার আশঙ্কায় থাকতে হবে? আমার মনে হয়েছে একটা বড় দুর্বলতার জায়গা হচ্ছে সেটা যে আমরা সত্যি সত্যি বাংলাদেশের সিংহভাগ মানুষের জন্য কোনো সুষম বন্টন ব্যবস্থা তৈরি করতে পারিনি। সে তার ফসলের দাম পাচ্ছে না, তার ঘরে ঠিক মতো ত্রাণ পৌঁছাচ্ছে না, এবং তারপরে তাকে বাধ্য করা হচ্ছে কাজে আসতে, কলকারখানা খুলে দেওয়া হচ্ছে। এই যে সাধারণ ছুটি কথাটার মধ্যে একটা ভুল মেসেজ দেওয়া হচ্ছে। এটা তো ছুটি না, এটা তো ভ্যাকেশন না, এটা হচ্ছে ঘরে থাকা, এবং এটা একটা বাধ্যবাধকতা। এই সাধারণ ছুটি বললে মানুষজনকে সেই ছুটি ভেঙে ডেকে নিয়ে আসা হচ্ছে, দোকানপাট খোলা হচ্ছে, এবার ঈদ করা হবে, ঈদের অর্থনীতি চালু করা হবে। ঈদের অর্থনীতি চালু করার বিনিময়ে কত মানুষ নতুন করে এফেক্টেড হবে? যেখানে টেস্টিং দিনে ঠিক মতো করা হচ্ছে না, সেখানে এই এফেক্টের মাত্রাও আমরা অনুমান করতে পারবো না। আমরা এমন কোন পরিস্থিতির মধ্যে পড়তে চাই না রুবায়েত, যদি আমার দেশে দিনে 10,000 টেস্ট হতো, 20,000 টেস্ট হতো, আমি সংক্রমণের মাত্রা বুঝতে পারতাম। আমার তো সেই টেস্টের ব্যবস্থাও নাই, আমি সংক্রমণের মাত্রাও বুঝতে পারবো না। এদিকে সাংবাদিকরা ত্রাণের দুর্নীতির খবর দিলে তাদেরকেও ধরে ধরে শাস্তি দেওয়া হচ্ছে। সমাজে অনাস্থার একটা গভীর, আমার মনে হয় পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, সমাজ ব্যবস্থার মধ্যে এই অনাস্থাটা দূর করার ব্যাপারে রাজনৈতিক নেতৃত্বে সত্যি সত্যি তৎপর হওয়া দরকার। অনেক ধন্যবাদ সাইদ ফেরদৌস। আপনার কাছে আবারও ফিরবো। সমাজবিজ্ঞানী সাদেকা হালিম যদি বলেন, যেরকম সাইদ ফেরদৌস বলেছেন, একটা শ্রেণী বিভক্ত সমাজের মধ্যে আমরা কিভাবে এই সুষম বন্টন গুলো আসলে আশা করি, কিন্তু করোনা এমনই একটা ভাইরাস যেটা কিন্তু একটা ইকুয়ালাইজারে কাজ করছে। সে চার্লসকেও ধরছে, সে বরিস জনসনকেও ধরছে, কাউকে কিন্তু সে সমীহ করছে না। ব্যবসায়ী, বিত্তমান, আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মুনতাসির মামুন তিনিও কিন্তু আক্রান্ত হয়েছেন। তো এইটা কি বাঁচতে পারবো আমরা আসলে? মধ্যবিত্ত উচ্চবিত্তরা এই গরিবদেরকে ঠেলে দিয়ে বাঁচার তো উপায় নাই আসলে এইভাবে। অধ্যাপক সাদেকা হালিম। অবশ্যই করোনা কাকে আক্রমণ করবে বা কার কাছে চলে যাবে সেখানে, সেই ক্ষেত্রে তার কোনো বৈষম্য হচ্ছে না।
করোনা ভাইরাস নিজে কিন্তু সাম্যবাদী, সে সবাইকে সাম্যবাদী, একভাবে দেখে। অবশ্যই। বড় ছোট এবং সবাইকে এখানে কোনো আমি বলবো না যে জেন্ডার স্পেসিফিক তার টার্গেট আছে, সেটাও নেই। কিন্তু একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে নারীরা কম আক্রান্ত হচ্ছে। এটা একটা বড় কারণ হচ্ছে যে পুরুষরা হয়তো বেশি বাইরে যাচ্ছে, কাজে যাচ্ছে, ইত্যাদি বিভিন্ন কারণে। এবং অনেক ধরনের স্টাডি আসছে যে ও পজিটিভ যাদের ব্লাড গ্রুপ তারাও কম আক্রান্ত হচ্ছে। কিন্তু বাংলাদেশে একটা অ্যালার্মিং আজকে দেখছিলাম যে 15 থেকে 40 বছরে মধ্যে বেশি সংখ্যক আক্রান্ত হচ্ছে, এবং শহীদুল ভাই এখানে আছেন, এবং সেখানে আক্রান্তর 9%ই হচ্ছে কিন্তু আমাদের পুলিশ সদস্য যারা আছেন, আমাদের পুলিশ ভাইরা আক্রান্তের শিকার হয়েছে। এবং যেটা অধ্যাপক সাইদ ফেরদৌস বলছিলেন যে একেবারে আস্থা নেই, আমি সেই জায়গাটায় যাব না। নিশ্চয়ই আস্থা আছে, আস্থা আমাদেরকে রাখতেই হবে। কেননা আমরা যতটুকু আমরা নিয়ে এসছি এই পরিস্থিতিটাকে, এটা থেকেও হয়তো আরো খারাপ হতে পারতো। কিন্তু সেখানে এই যে বিভাজন যেটা করা হচ্ছে এবং আমাদের খাদ্যের যে বন্টনের ত্রাণের মধ্যে যে আমাদের দুর্নীতির খবরগুলো আসছে, সেগুলো কিন্তু খুব লার্জ স্কেলে কিছু না। কেন আপনি দেখেন 64টা জেলা আছে, প্রায় 485টার মতো আমাদের উপজেলা আছে। হ্যাঁ, আমাদের সেখানে তো কিছু কিছু ক্ষেত্রে যে কিছু দুর্নীতি হবে মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমার কাছে মনে হয়। আপনি দক্ষিণ এশিয়ায়, আপনি ভারতেও দেখেন, সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা। যেহেতু আপনি তথ্য কমিশনে ছিলেন, বলা হচ্ছে সাংবাদিকদের যদি এইভাবে হয়রানি করা হয় তাহলে তো খবরগুলো আমরা পাবো না। অনেকে এটুকু বলছেন যে খবরগুলো আসে ত্রাণ চুরির, এইটা আসলে আইসবার্গের টিপের মতো। আসলে অনেক বেশি ধরনের দুর্নীতিগুলো হচ্ছে। সাংবাদিকদেরকে সরকারগুলো কিন্তু এরকম একটা অথরিটেরিয়ান জায়গা নিয়ে নিবে যে ফেক নিউজের নামে আসল তথ্যগুলো কিন্তু তারা চাপানোর চেষ্টা করে। রাইট, শুধু কি কেবলমাত্র বাংলাদেশ না, পুরো পৃথিবী জুড়ে কিন্তু সেটা ব্যবহার হচ্ছে। না। অধ্যাপক রুবার্ট ফেরদৌস, আপনি যদি মনে করেন যে ঘটনাটা শুধুমাত্র ত্রাণকে টার্গেট করে হচ্ছে, তা কিন্তু নয়। জি, আপনি স্বাস্থ্যর যে সুশাসনের যে জায়গাটা, সেই জায়গাটা আমার মনে হয় আমাদের প্রশ্ন করা উচিত। কেননা দেখেন, প্রথম দিকে আমরা শুনলাম যে না করোনা ভাইরাস বাংলাদেশে বেশি আসবে না, কারণ এটা খুবই আমাদের টেম্পারেচার অনেক উপরের দিকে আসবে না। আজকে আমি আবার বিনয়ের সাথে বলতে চাই যে অধ্যাপক আব্দুল্লাহ স্যার আমার সাথে রাগ করতে পারেন, কিন্তু আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। উনি 71 সংযোগে বলছিলেন যে অনেক বৃষ্টি হচ্ছে, করোনা ভাইরাস এত থাকবে না, বা উনি সিঙ্গাপুরের স্টাডির উপরে একটা ইমফাসিস দিয়েছেন। কিন্তু সিঙ্গাপুরের স্টাডিটা একটা সফটওয়্যারের ভিত্তিতে হয়েছে, এবং সেখানে লাস্ট লাইনে বলা আছে যে এটা একেবারেই আমি স্বতঃসিদ্ধ একটি রিসার্চ নয়। আমরা জানি, আমরা যারা গবেষণা করি অনেকগুলো পদ্ধতি অনুসরণ করে। সেহেতু বাংলাদেশে আপনি যদি এখন আমাদের এই করোনাটাকে আমাদের যে ফেস করতে হচ্ছে, সেটা সবচেয়ে বড় জায়গাটা যেটা প্রফেসর সাইদ ফেরদৌস বলেছেন, যে আমরা কিন্তু বিভাজন করে ফেলেছি। আমি যে এলাকায় থাকি, দুপুর 3টা থেকে আমার বিল্ডিং এর সামনে মানুষ এসে দাঁড়িয়ে থাকে, এবং রাত 10টা 11টা পর্যন্ত, 11টা থেকে সব রিক্সা যারা চালায় পুলিশরা আসেন, এবং তারা অনেক চিৎকার করে করে কিন্তু তারা সাহায্য চান। আমরা অনেক সময় বলি যে তোমরা কি কোন জায়গা থেকে পাচ্ছ, কিন্তু তারা যেটুকু পাচ্ছে সেটা হয়তো সীমিত। এবং যেখানে আমরা জানি আমাদের খাদ্য মজুদ আছে ইত্যাদি, সেখানে আমরা জানি যে আমাদের আমলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 64 জেলায়। আমি তাদের প্রতিও বিনয়ের সাথে বলছি, হ্যাঁ তারা হয়তো কম্পিটেন্ট, এবং এই জেনারেশনের যারা ব্যুরোক্র্যাটস তাদের মাইন্ডসেট ডিফারেন্ট, কিন্তু রাজনীতিবিদরা, এটা একটা রাজনৈতিক সরকার, সেখানে রাজনীতিবিদদেরকেও কিন্তু নিয়ে আসতে হবে। এখানে জবাবদিহিতার প্রশ্ন দাঁড়াতে হবে। তারা যদি এখন ফটো সেশনে ব্যস্ত থাকে, ধান খেতে নেমে কাঁচা ধান কেটে ফেলেন এবং সেখানে তারা ছবি তুলেন, এবং তারা মনে করেন যে আমি তো ছিলাম ধান খেতে, এটা আমাকে প্রমাণ করতে হবে নেক্সট ইলেকশনের জন্য, দিস ইজ কমপ্লিটলি রং। এটা এমন একটা সময়, এটা একটা বৈশ্বিক মহামারী যার একটি অংশ বাংলাদেশ, এবং এখানে আমাদের সবাইকেই স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটায় কাজ করতে হবে। আমরা এখানে আজকে 3 জন শিক্ষক আপনার সহ, আমাদের মাস শেষে বেতন আছে, কিন্তু এটা তো ঠিক যে আমাদের যারা ইনফর্মাল সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে, তাদের মাস শেষে কোনো বেতন নেই, এবং এই রোজার মাসটা তারা অনেক কষ্ট করে তারা টেনে নিবে। ঈদের মধ্যে তাদের যে বেতন যদি না যায়, তাহলে তারা চলবে কেমন করে? সে কারণে হয়তো সরকার কতগুলো জায়গায় শিথিল করছেন, কিন্তু এই শিথিলটা আমরা কেমন করে করব, কিভাবে পরিকল্পনা করব, সেটি আমি মনে করি যে সবার সাথে সমন্বিতভাবে এটা নেওয়া প্রয়োজন। অনেক ধন্যবাদ প্রফেসর আব্দুল্লাহ। আপনি যদি বলেন যে আপনি কেন বলেছিলেন যে বৃষ্টি হলে করোনা কমে যাবে, এটি কি কোনো বিজ্ঞান? কেন না, আমি বলছি এটা একটা তথ্যের ভিত্তিতে। সেটা হলো যে শুধু বৃষ্টি না, কিন্তু কয়েকটা জিনিস। একটা হলো
এটা যদিও কন্ট্রোভার্সিয়াল, কারণ আসলে একটা কথা আমি শুরুতে বলি, কন্ট্রোভার্সিয়াল কথা বলে করোনার বয়স কিন্তু 4 মাস। আমরা কাঠমোল্লারা বলে থানকুনি পাতা খেলে ভালো হবে আর আপনি ডাক্তার, সেটাই বলছি, এগুলো বলছি, এই পয়েন্টটা বলছি আমি যে আসলে এইটা কিন্তু রোগটার বয়স কিন্তু 4 মাস কয়েকদিন হলো, তো এখনো কিন্তু আমরা অনেক কিছু জানি না, এটা কিন্তু স্বীকার করতে হবে রিসার্চ পর্যায়ে, এবং তথ্য সিনারিও কিন্তু ডে বাই ডে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা বলি কালকে দেখবেন যে নাও তো এরকম তো হচ্ছে আসলে। তো যেটা আমি বলছি যে এটা আগেও ছিল কন্ট্রোভার্সিয়াল, বলছে যে যদি টেম্পারেচার বেশি হয়, হিউমিডিটি বেশি হয়, তাহলে করোনা হচ্ছে না, প্রমাণ পাওয়া যাচ্ছে। সেটাই বলছি, সেটা অনেকে এগ্রি করে, একটা গ্রুপ এগ্রি করে, এগ্রি করে না, নিশ্চয়ই কথা বলছি। কিন্তু আমি কি একটু বলতে পারি? অবশ্যই অবশ্যই না, আমি শেষ করে বৃষ্টির কথাটা বলে ফেলি, বৃষ্টির কথাটা সেটা হলো আপনাকে প্রশ্নটি করবে, আমি আসছি। জি আপা বলেন। আমি বলতে চাই যে প্রফেসর আব্দুল্লাহ, আপনি অত্যন্ত মানে বিনয়ের সাথে বলছি, আপনাকে সব শুরু থেকে আমরা দেখছি, কিন্তু আপনি যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলোই কিন্তু একেবারে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে আমার মতো একজন মানুষ গ্রহণ করবে। সে কারণে আপনার কথাগুলো শুনেও কিন্তু লকডাউনের মধ্যে মানুষ কিভাবে বিহেভ করবে সেটাও কিন্তু নির্ভর করবে। আমরা এখন দেখছি যে সবচেয়ে বর্ষিয়ান ডক্টরের কথা বলছেন, তাদের প্রতি আমি বিনয় এবং শ্রদ্ধা ভরে বলবো যে তাদেরকে অনেক বেশি সায়েন্টিফিক ব্যাখ্যা গণমাধ্যমের মাধ্যমে দিতে হবে। যারা চাকরিরত তাদেরকে এখন হঠাৎ করে আমরা বলছি না না তোমরা আর কথা বলতে পারবে না, কিন্তু আপনাদের উপরে, আপনারা অভিজ্ঞ, আপনারা বর্ষিয়ান ডক্টরস, আপনাদের যে ব্যাখ্যাটা দিবেন সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত যেন কাজের হয়। বলে আগামীকাল সকালে যে আমি তো বাইরে যাব মা, কেননা বৃষ্টি হয়েছে, এখন কম বৃষ্টি, করোনা ধুয়ে চলে গেল, বা আপনি সিঙ্গাপুরের স্টাডিটাকে কিন্তু অনেকভাবে সমালোচনার শিকার হয়েছে, সেহেতু এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের স্টাডি, এপিডেমিওলজিক্যাল স্টাডি পর্যন্ত হতে পারে নাই, কেননা আমাদের হাতে কিন্তু আরো একটু 1 মাস পরে আমরা একটা প্রজেকশন মডেল আসলে বাংলাদেশের জন্য। অনেক ধন্যবাদ। আব্দুল্লাহ যদি এখন বলেন, যেমন একসময় বলা হতো যে বিসিজি টিকাদানি নেওয়া আছে, আমি তাহলে একটা পয়েন্ট আগেই বলে নেই, একটা বলে এগুলো হলো কি না, আমি তো বলছি যে এগুলো হবেই এমন কথা না, সব তো অ্যাজাম্পশন বা প্রেডিকশন বলতে পারেন, কিন্তু একটা আমি কিন্তু বলছি, ওর সঙ্গে অ্যাড করছি যে এগুলো শুনে কেউ যেন আবার আত্মতুষ্টিতে না ভুগেন, তৃপ্তির ঢেকুর না তোকেলেন, তাকে কিন্তু প্রতিকার, প্রতিরোধমূলক ব্যবস্থা, স্বাস্থ্যবিধি এগুলো কিন্তু মেনে চলতে হবে। মানে এই নয় নিশ্চয় হলো কালি পারবেন, এটা কিন্তু আমি মিন করছি না, আমি মিন করছি এগুলো ফেভারেবল হতে পারে, মানে হবেই এ কথা কিন্তু বলছি না। নিশ্চয়ই কারণটা যেটা, এটা কয়েকটা তথ্যতে আছে, সেটা হলো এই ভাইরাসের ক্যারেক্টার এখন পর্যন্ত ভারী ভাইরাস বলে। একটা মানুষ যদি ঘরে আক্রান্ত থাকে, কাশি দেয়, এটা ফ্লোরে পড়ে, আর বাইরে যারা ঘুরবে সে যদি কাশি দেয়, ভাইরাস গুলো কিন্তু মাটিতে পড়ে যায়, রাস্তায় মাটিতে পড়ে। বৃষ্টি যদি হয় এবং ভাষায় যদি যায় একটা মুষলধারে, তাহলে একটা সম্ভাবনা থাকে এই ভাইরাসটা তো ভেসে যাবে, ঝুঁকিটা কিন্তু কমতে পারে। এই কথাটা এটা কিন্তু অ্যাজাম্পশন, আমি বলি না যে স্বতঃসিদ্ধ এটাই হবে তা না, এর মানে যদি কেউ মনে করেন যে এখন বৃষ্টি হলো বাইরে যায়, তা কিন্তু না। এগুলো বলার উদ্দেশ্য হলো, আপনি দেখেন সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু তুলনামূলক আক্রান্তের হার কিন্তু কম, আপনি আমেরিকার যারা ইউরোপ প্রত্যেক জায়গায় কিন্তু প্রচুর বেশি, এটা শুধু বাংলাদেশে না, নেপাল, ভুটান, পাকিস্তান বা ইন্ডিয়া তো তুলনামূলক বলছি আমি, মৃত্যুর হার কম, আক্রান্তের হার কম। এই জিনিসগুলো হয়তো বা আমাদের ফেভারে থাকতে, আমি বলছি বারবার বলছি, হয়তো এটা অনুমান ভিত্তিক কথা, নাও হতে পারে। আসলে তো আমি একটা কথা বারবার স্বীকার করছি, এটা কিন্তু এখনো রিসার্চ পর্যায়ে, অনেক কিছু বড় বড় সায়েন্টিস্টরাও ট্রাই করছে, এটা কিন্তু কুল কিনারা করতে পারছে না। আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে ফাইট করছি। আমার বলার একটা উদ্দেশ্য হলো আমরা যেন অবস্থা ভেঙে না পড়ি, অবস্থা নার্ভাস না হই, কারণ সবাই যদি করে ভেঙে পড়ে আসলে করে না, মরেই যাবো, শেষ হয়ে যাবো, আর কিছুই হবে না, তাহলে তো আমাদের বাঁচার কোনো আশা থাকছে না। একটু আশা নিয়েই তো বাঁচতে হবে। একটা কথা আমি বারবার বলি, এখনো বলছি, আপনাকে শুধু খারাপ সাইডটাই বলবো, ওইটা না, এটা কিন্তু প্লাস মাইনাস। যারা বলছে, যেমন আপনি বললেন 1 লক্ষ লোক আক্রান্ত হবে বা বেশি হতে পারে, তারা কোন তারা ক্যালকুলেশন অনুমান ভিত্তিক কিন্তু বলছে, এটা একেবারে হার্ড প্রসেস কিন্তু না, একেবারে অঙ্কের মতো না 1 লাখ ঘুরতেই হবে এরকম কিন্তু না, অনুমান হতে পারে, তো বটে, এটা আমিও শেয়ার করতে পারছি না। আব্দুল্লাহ, এটা খুব ভালো যে আশা নিয়ে বাঁচবো, কিন্তু আশাটা যেন অবশ্যই না হয়, ফলস সেন্স অফ সিকিউরিটি যেন আমাদের না দেয়। রাইট রাইট, এই কথাটাই বারবার বলছি। যেমন আপনি থানকুনির পাতার কথা বলছেন, জি রাইট, এগুলো যেমন থানকুনি পাতার কথা বলছেন, তারপরে কালো জিরা খায়, এগুলো করেন আপনারা, কিন্তু আমাদের যে স্বাস্থ্যবিধি এগুলো কিন্তু, যেমন লকডাউন,
ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক ডিস্টেন্স, দূরে থাকা, ঘরে থাকুন, প্রয়োজন না হলে বাইরে হবেন না, রেগুলার হাত ধুবেন, খাওয়া দাওয়া ভালো করে ধুয়ে সিদ্ধ করে খাবেন, এগুলো স্বাস্থ্যের যে আরো অনেক কথা হয়তো আছে, এগুলো কিন্তু মেনে আপনাকে চলতে হবে যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না হয়, কার্যকরী মেডিসিন না হয়, এগুলো কিন্তু করতে হবে। আমি ওটা বললাম এর মানে আপনি ঢিলা ঢালা যা মনে বাইর করে যাবেন, বা আমার কথা শুনে কি গার্মেন্ট খুলছেন আপনারা? অন্য জায়গায় যে খুলেছে আমি বলছি বলে কি করছেন? সেটা তো আমার কথার মধ্যে এগুলো নাই। এটা গার্মেন্ট যারা করছে তারা তাদের স্বার্থে তাদের মতো করেই কিন্তু করছে, এবং অনেক কিছু লকডাউন কিন্তু বলতে পারেন যে ঢিলা ঢালা হচ্ছে না, আগেই ব্যবহার করছে এই শব্দটা, শুরু থেকে কিন্তু ওইভাবে কেউ মানছিল না, এখন কিন্তু আরো মানছে না। এটা এমন না যে আমি বলছি বলে তা কিন্তু নয়, তারা কিন্তু তাদের মতোই বেরোচ্ছে, বিশেষ করে ইয়াং গ্রুপ যারা এরা তো ঘরে ফাফড় ধরে গেছে বলতে পারেন, ফেড আপ, থাকতে চাচ্ছে না। আর একটা বিশাল গ্রুপ যেটা আলোচনায় চলে আসলো, পেটের দায়ে কিন্তু সবাই অস্থির হয়ে গেছে। অনেক আমি ইন্ডিয়াতে অনেকগুলো মিডিয়াতে ওরা দেখাইছে, লোকজনকে জিজ্ঞেস করে তোমার লকডাউন থেকে তোমরা বেরোচ্ছে কেন? ও বলতেছে যে আমি বেরোচ্ছি, আমরা করোনাটা বুঝতে, করোনা আমরা মরবো না, আমরা মরবো পেটের দায়ে না খায় মরবো। কিন্তু অনেক জায়গায় বলছে। আরেকটা জিনিস, আপনার যতই লকডাউন বলেন, এই ঢাকা শহরে অনেক ঘর আছে, একটা ঘর 4 জন 5 জন বাস করে, একটা মাত্র টয়লেট, একটা মাত্র বাথরুম। ও লকডাউন বুঝে কি আর ও লকডাউন কি মানছে? আপনি যে জেনেভা ক্যাম্পে যান, একটু গিয়ে দেখে আসেন কিসের লকডাউন, কি ভয়াবহ অবস্থা, তাই তো? এটা কিন্তু বাস্তবতা, এগুলো কিন্তু আমাদের স্বীকার করতে, আমরা যদি বলি সহজে মানা উচিত, করা উচিত, আমি তো একসময় বলছি প্রয়োজনের আব্দুল্লাহ, আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ আব্দুল সবুর, আপনি যদি একটু বলেন যে করোনার সময় যে অনেক ধরনের মিথ যে চালু হচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, এইখান থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারি এবং আরো দায়িত্বশীল কথা বলতে পারি? আমরা একটা উপাসনালয় সম্পর্কে বলা হয়েছিল একসময় থানকুনি পাতা নিয়ে বলা হয়েছিল, মাঝে মধ্যে বৃষ্টি নিয়ে বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে ইউনিভার্সাল বিসিজি টিকা দেওয়া থাকলে আমাদের করোনা হবে না। এই ধরনের যে মিথ গুলো আছে আসলে এবং রিয়ালিটি, এটাকে কিভাবে আমরা মোকাবেলা করবো? আসলে কোনটা মিথ, কোনটা সত্য, এবং এর বিপদটা কি আসলে? আমি নিশ্চিত যে এর ভিতরে হয়তো আপনারা জেনে গেছেন যে প্যান্ডেমিক, করোনা যে প্যান্ডেমিক, এর সাথে আবার আরেকটা যোগ হয়েছে ইনফোডেমিক। খুব বেশি তথ্য প্রচার শুরু হয়েছে, মানে ইনফরমেশনও এপিডেমিকের আকারে হয়ে গেছে। এবং এখানে সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মেন স্ট্রিম মিডিয়া যখন যথেষ্ট, যে কথাগুলো আপনারা বলছেন যে সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না, সাংবাদিকদের উপর ঝামেলা হচ্ছে, তো মেন স্ট্রিম মিডিয়া যখন সব তথ্য ঠিক মতো দিতে পারছে না, তারপর যে তথ্যগুলো দিচ্ছে তার উপর মানুষের যখন একটা অনাস্থার ব্যাপারটা আছে, যে আলোচনাগুলো আপনারা একটু আগে করলেন, তখন এসে দাঁড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং এই সোশ্যাল মিডিয়াতে তো কোনো রেগুলেশন নেই, যে যা খুশি তাই বলে যাচ্ছে, যার যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছে, ফলে অবাধ এবং ভুল তথ্যের একটি ব্যাপার আছে। এখন সমস্যা যেটা হচ্ছে যে এই ভুল তথ্যটাকে তো সঠিক তথ্য দিয়ে নেগেট করতে হবে। প্রবলেম যেটা হচ্ছে যে ভুল তথ্যটাকে সঠিক তথ্য দিয়ে নেগেট করার কোনো উপায় আমরা দেখছি না। আমরা তথ্য যেগুলো রয়েছে সেইগুলো আরো সংকুচিত করার চেষ্টা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল আছে, তারপরে অন্যান্য যে সমস্ত আয়োজনগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু তথ্যটাকে ধামাচাপা দেওয়া, একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়ে গেছে, তার উপর তথ্য আরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুতরাং গুজব ছড়াবে, যে কথাগুলো আপনি বলেছেন যে যেখানে তথ্য প্রবাহ না হতে পারে সেখানে গুজব ছড়াবে। এখন গুজবটাকে আপনি কাউন্টারঅ্যাক্ট করতে পারবেন সঠিক তথ্য দিয়ে। তাহলে যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তার কারণ হচ্ছে কি যে আমাদের যুদ্ধে বড় অস্ত্র হচ্ছে যে মানুষকে কতগুলো কথা বলা এবং সেই কথাগুলো যেন মানুষ মানে, এটাই তো হচ্ছে আমাদের এখানে একটা বড় অস্ত্র। এবং সেই জিনিসগুলা কিন্তু আমরা তথ্য দিতে গিয়ে সঠিক তথ্য দিই নাই, আমরা ভুল তথ্য দিয়েছি। যেমন সোশ্যাল ডিস্টেন্সিং আর শারীরিক দূরত্ব দুটোর যে আলাদা, আমরা বিদেশের সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ে আসলাম, আসলে তো আমরা বুঝাতে চেয়েছি শারীরিক দূরত্ব। আমরা লকডাউন না বলে ছুটি বললাম, ছুটির একটা মানে আছে, ছুটি মানে কক্সবাজারে পরিবার নিয়ে বেড়াতে যাওয়া, তো আমরা ছুটি বলে বসি। আমরা যে কতগুলো শব্দ ব্যবহার গুলা করেছি, সেই শব্দগুলাও কিন্তু এক ধরনের ভুল মেসেজ দিচ্ছে আমাদের কাছে, ঠিক আছে? এবং ফলে হচ্ছে যে মানুষ নিশ্চিত না, মানুষ যখন সঠিক তথ্য না পায়, মানুষ যখন দিশেহারার মতো অবস্থাতে থাকে, তখন যে যা বলছে, ওই যে যা শুনছে বলছে সেটাকেই খড়কুটোর মতো করে বেঁচে থাকতে চাচ্ছে। কিন্তু এইখানে একটা অভাব এবং সঠিক তথ্য প্রবাহ যদি আমরা করতে পারতাম, এবং যেগুলো হচ্ছে আপনি দেখেন স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিয়ত বলে যাচ্ছে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধোবেন,
এখন আপনি বলেন যে কত শতাংশ মানুষের আমাদের এখানে রানিং ওয়াটার আছে? 15%-এর বেশি না। এই যে 85% 20 সেকেন্ড পানি পাবে কোথায় হাত ধোয়ার জন্য? 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার ব্যবস্থা আছে তা? এই যে আমরা যে সমস্ত মেসেজ গুলা দিচ্ছি এগুলা হয়ে গেছে মানে মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং শহরের মানুষের জন্য, এবং যে কারণে অনেক মানুষের কাছে এগুলো ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে। যে কথাটা প্রফেসর আব্দুল্লাহ বললেন যে যেখানে 5-6জন মানুষ একত্রে বসবাস করে সেখানে ফিজিক্যাল ডিস্টেন্সিং ব্যাপার না, সেখানে হচ্ছে কি যে স্বাস্থ্যের যে শিষ্টাচার গুলা, মাস্ক ব্যবহার করেন, কোনো দিয়ে করেন, হাতটা যতটা পারেন ধর, তার জন্য আর একটা ব্যাপার। আমরা কিন্তু, আপনারা তো মিডিয়ার মানুষ, আপনারা আরো ভালো জানেন যে যে কোনো মেসেজই আমরা সেগমেন্টেড করে নিই অডিয়েন্স ধরে। আজকে কিন্তু হচ্ছে 3 মে বিশ্ব গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবস, এবং আজকে আমাদের তথ্যমন্ত্রী দাবি করেছেন বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে, কিন্তু বিশ্বব্যাপী যেটা র্যাঙ্কিং হয় RSF রিপোর্টার সহ হতিয়ে, সেই র্যাঙ্কিং এ কিন্তু বাংলাদেশ বরং আমরা পিছিয়ে গেছি। যখন এই অবাধ তথ্য প্রবাহের কথা বলছি আজকের দিনে, আমাদের র্যাঙ্কিং কিন্তু আরো পিছিয়ে গেছে। আমাদের গণমাধ্যমের স্বাধীনতা বরং আরো কার্টিল করা হচ্ছে। মোহাম্মদ আব্দুল সবুর। এবং এই যে গণমাধ্যমের স্বাধীনতাটা কার্টেল করলে পারে এই যুদ্ধে কিন্তু আমাদের জেতার সম্ভাবনা কমে যাবে। তার মানে তথ্য না থাকলে গুজব আসবে, এবং গুজবগুলা সাধারণত গুজবই, এবং গুজবগুলা মানুষ যখন বিশ্বাস করা শুরু করবে, সেই অনুযায়ী কাজ করা শুরু করবে, তখন কিন্তু জিনিসগুলা কাউন্টার ইফেক্ট হবে। জি, অনেক ধন্যবাদ। AKM শহীদুল হক সাহেব, আপনি যদি বলেন যে বলা হচ্ছে যে পুলিশ বাহিনী যারা সামনে আছে আসলে ফ্রন্টে, তাদের অনেকেই আক্রান্ত হয়েছে। আমাদের ডাক্তার, নার্স যারা স্যাম্পল কালেকশন করেন, হাসপাতালে আয়া, তাদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন। এই সামনের সারির মানুষদের জন্য কি ধরনের নিরাপত্তা আসলে দরকার ছিল? AKM শহীদুল হক। দেখেন, এই করোনার বিরুদ্ধে তো বিশ্বব্যাপী বিশ্ববাসী যুদ্ধে লিপ্ত আছে। বাংলাদেশেও যারা যুদ্ধে লিপ্ত আছে তারা ফ্রন্ট লাইনে যারা আছে, আপনার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেহেতু জনগণের কাছে যায়, কমিউনিটির মধ্যে থাকে, কমিউনিটির ভিতর থেকে ট্রান্সমিশন এখানে ব্যাপকভাবে হয়েছে। কাজে তারা তো কমিউনিটির সাথে কাজ করতে হবে, না যে উপায় নেই, তাদের করতেই হবে। তাদের নেচার অফ জবটা এইরকম, জনগণকে নিয়ে কাজ করে। জনগণকে নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু তারা ইনফেক্টেড হয়েছে। এখন তাদের সুরক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্ত সাজেশন দিয়েছে, সেই সাজেশনের পরিপন্থী বা বাড়তি কোনো কিছু আমার জানা নাই। যদি সেই সুরক্ষার জন্য সেই বিধিমালাগুলি, ব্যবস্থাপত্রগুলি মেনে চলে, এবং সেটা প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে যদি এগুলি ভালো করে বোঝানো হয়, শিখানো হয়, মোটিভেট করা হয়, এবং প্রত্যেকে যদি তার নিজের সুরক্ষার জন্য, নিজের নিরাপত্তার জন্য সেলফ মোটিভেটেড হয়, প্রাতিষ্ঠানিক ভাবে যদি কর্তৃপক্ষ এই সুরক্ষার জন্য যে সমস্ত কার্যক্রম গ্রহণ করার দরকার সেইগুলো যদি গ্রহণ করে, তাহলে তাদের এই সংক্রমিত হওয়ার ঝুঁকিটা কিছুটা কমবে। কিন্তু একেবারে পুরোপুরি যে বন্ধ হয়ে যাবে তা কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু সমাজে কমিউনিটির ভিতর ভাইরাস ক্যারি করে এমন লোক তো অবশ্যই আছে। না থাকলে প্রতিদিন যে আপনার টেস্ট হয়, টেস্টের তো প্রায় 12% ভাইরাস পজিটিভ পাওয়া যাচ্ছে। যত টেস্ট হবে, আপনি 100 জন করলে 12 জনের টেস্ট বেশি পাওয়া যায়, 1 লক্ষ করলে আপনি 12,000 হবে। এই যে হিসাবটা আমাদের যে টেস্টের যে রেজাল্টটা, ওটাতে পার্সেন্টেজ করেন, 5 লক্ষ লোকে যদি হয় 60,000 লোক আপনার ইনফেক্টেড হবে। কাজেই সমাজে তো প্রত্যেকটা কমিউনিটির মধ্যে কিন্তু ছড়াই গেছে। এখন এটা থেকে নিষ্কৃতি পেতে হলে ওই সুরক্ষা যেটা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংক থেকে, যেগুলি আপনাদের মেইন স্ট্রিম মিডিয়া প্রচার করছেন, সরকার প্রচার করছেন, সেগুলি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর যারা ইনফেক্টেড হয়ে গেছে তাদের চিকিৎসা, তাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এগুলি ভালোভাবে করতে। কিন্তু যদি আমাদের দেশে চিকিৎসার যে অবকাঠামো তাতে অত্যন্ত দুর্বল, আপনি অসুস্থ হয়ে ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট পাবেন, ট্রিটমেন্টই করতে চায় না। গতকাল এক ব্যারিস্টার, তার বাবা বহুদিন যখন ক্যান্সারের রোগী মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, তাকে কত জায়গায় গেছে, সমস্ত কাগজপত্র দেখাচ্ছে, বিদেশি কাগজপত্র দেখাচ্ছে, সে উনি করোনা না, উনি ক্যান্সারের রোগী, কোনো হাসপাতাল তাকে নেয় নেই। ভদ্রলোক আমার কাছে কেঁদে দিল যে রাস্তার মধ্যে আমার বাবা আমার সামনে ছটফট করে মারা গেল, সে কিন্তু করোনা ছিল না। এই যে এইগুলি তো হচ্ছে আর কি, ডাক্তাররা তো সে কি, চিকিৎসকরা সে কি। এই প্রশ্নটা একটু আমি করবো ডক্টর আব্দুল্লাহ, আপনি যদি একটু বলেন, এই যে হচ্ছে কোভিড আর একটা হচ্ছে নন কোভিড,
নন কোভিড পেশেন্টদেরকে কেন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে না? তারা কেন দাঁড়ে দাঁড়ে ঘুরছে? প্রচুর খবর কিন্তু এরকম পাচ্ছি, আবার মারা যাচ্ছে অনেকে। এই সমস্যাটা কোথায় আছে? এই কথাটা আমি আগেও বিভিন্ন সময় বলছি যে আমাদের আসলে সবাই তো ভয় পাচ্ছে, ডাক্তার ভয় পাচ্ছে, ডাক্তার ভয় না পেলে তার বাপ মা ভয় পাচ্ছে, ছেলেরা ভয় পাচ্ছে, চিকিৎসা করতে গেলে বাপ মা আটকাচ্ছে, ছেলেরা আটকাচ্ছে, যাবে না। কিন্তু আমি মনে করি এটা করা উচিত না, কারণ করোনা ছাড়াও তো কত রোগ তো আছে, নন কমিউনিকেবল ডিজিজ, কত ডিজিজ। একটা রোগের স্ট্রোক আছে, হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, কত রকমের রোগ থাকতে পারে না। এইটা আমার মনে হয় যে আমি ডাক্তার ভাইদেরকে আমি আবেদন জানাইছি, আপনি অন্তত রোগীদের কথা শুনেন, একটু দেখেন আসলেই করোনা হলো, এইটা যেন কেউ মনে না করেন, কারণ একটা বিশাল অংশ। আপনি এর আগে দেখেন যে কোনো হাসপাতালে যান, ঢাকা মেডিকেল যান, বঙ্গবন্ধুতে যান, অন্য যেগুলো ভর্তি আউটব্রেক ঘিজ ঘিজ রোগী, হসপিটাল রোগীগুলো গেল না, হসপিটাল বন্ধ, বেড গুলো ফাঁকা, রোগীর গেল কোথায়? এই রোগীগুলো তো আসলে একাত্তরে ভয় যাচ্ছে না, গেলে ওই ঘুরতে 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 এমন হয়েছে এক হসপিটালে গেছে, রেফার গেছে আরেক জায়গায়, 5-6 জায়গায় ঘুরতে ঘুরতে আলটিমেটলি কিন্তু উনি মারা গেছেন। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটতেছে, তাই তো? এটা আসলে অনুচিত। আমি মনে করি এটার মধ্যে আমরা, আমার মনে হয় ডাক্তার ভাইরা অবশ্যই আপনার ফ্রন্ট লাইনের যোদ্ধা, শুধু ডাক্তার না, ডাক্তার নার্স চিকিৎসক সবার কথা বলছি, আপনারা কিন্তু আমাদের কাছে কিন্তু মানবিকতাটাই সবচেয়ে বড়, হিউম্যানিটেরিয়ান যে গ্রাউন্ডটা, এটা আমাদের কিন্তু বিচার ব্যবস্থায় রাখতেই হবে। রুগীর কথা না শুনে না দেখে আগেই করোনা টেস্ট করেন, করোনা আনলে ভর্তি, এইটা আমি কিন্তু এটা সাপোর্ট করছি না, অবশ্যই এটা করা উচিত না। এরকম অনেক দুঃখজনক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। কিন্তু ডাক্তারদের কিন্তু প্রশ্ন অনেকে বলেছে, তাদের যে সুরক্ষা, তাদের যে প্রপার পিপিই কিংবা তাদের যে মাস্ক যেগুলো N95, সেগুলোর ক্ষেত্রে অনেক ধরনের কিন্তু জালিয়াতির ঘটনা পাওয়া যাচ্ছে, যে নিম্নমানের জিনিস তাদেরকে দেওয়া হচ্ছে। এবং ওষুধ প্রশাসনের মহাপ্রশাসককে, মহাপরিচালককে প্রধানমন্ত্রী নিজে কিন্তু বলেছেন যে N95 না দিয়ে নর্মাল সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়েছে। তো ডাক্তারদের ভয়েরও তো একটা বৈধ কারণ আছে, তাদের নিরাপত্তা কিভাবে তৈরি করবে? কিংবা তাদের বলছিলাম রাইট, ওই কথাটাই বলছিলাম যে ডাক্তার তো ভয় পাচ্ছে, নিজেও ভয় পাচ্ছে, পরিবার থেকে চাপ আসতেছে। আর যেটা বললেন, ডাক্তারদের কিন্তু শুরু থেকে একটা দাবি ছিল, তারা পিপি চাচ্ছে, পার্সোনাল প্রোটেকশন, একটা ভালো প্রোটেকশন যদি না হয়, একদম সিকিউর না হলে ওরা রুগী দেখবে কিভাবে? তার অনেক কথাবার্তা, জালিয়াতি বা কোয়ালিটি ভালো না, পিপির নামে রেইনকোট দেওয়া হয়েছে, সেরকম ঘটনাও ঘটেছে, সিম্পল রেইনকোট ঘটনা ঘটছে। এবং আমার মনে হয় আপনি জানেন, অনেক ডাক্তার নার্স এরা কিন্তু আক্রান্ত হচ্ছে প্রচুর। এটা তো আরো একটা অন্যতম কারণ যে তার যে পিপিটা, এটা কিন্তু ওয়েল না, আসলে ওয়েল প্রোটেক্টেড না, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই, এবং এই জন্যই তারা আক্রান্ত হচ্ছে। আমি বারবার বলছি, ডাক্তাররা ফ্রন্টলাইনের যোদ্ধা, তাদের সুরক্ষা দিতেই হবে। একজন ডাক্তার যদি হলেন, ডাক্তার বা নার্স, ডাক্তার আক্রান্ত হলো, কোয়ারেন্টাইনে গেল, করে গেল, এরকম কয়েকজন যদি যায়, তাহলে হাজার হাজার রুগী তো সাফার করবে। সুতরাং ডাক্তারের, নার্সের বা প্রোটেকশনটা অবশ্যই, তাদের সুরক্ষা। এখানে আমি একটা আব্দুল্লাহ ভাই একটা প্রশ্ন করতে চাই। ভাই আমি যাবো, একজন দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবির হোসেন, খুলনা থেকে বলছি। জি বলুন রবিউল ভাই। আমার প্রশ্নটা একটু ব্যতিক্রম। সর্বপ্রথম থ্যাংক ইউ দি আরটিভি কে। জি, প্রশ্নটা হচ্ছে, আমি খুলনা সিটি কর্পোরেশনে একজন ছোট কসমেটিক্স ব্যবসায়ী। আমাদের এখানে 40টার মতো দোকান আছে, যার মেজরিটি হচ্ছে মুদি দোকান, এবং মুদি দোকানে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় তার অর্ধেকের মতো প্রোডাক্ট কসমেটিক্স এর দোকানেও পাওয়া যায়। গত 2 মাসের মতো হয়েছে লকডাউনের কারণে দোকান চালাইতে পারি না, বাসা ভাড়া দিয়ে থাকতে হয় এবং দোকানদারের দোকান ভাড়া দিতে হয়। সব প্রশাসনের লোকের তদারকি যথেষ্ট ভালো, অনেকই ভালো, সবাই এসেই দেখে যায় যে দোকানগুলো বন্ধ আছে কিনা, এবং সবাই এসে খোঁজ খবর নিয়ে যায় দোকান বন্ধ ঠিক মতো আছে কিনা। কিন্তু কোনো একজন বড় অফিসার, কোনো একজন পক্ষ, কোনো একজন প্রতিনিধি, কোনো একজন নেতা এসে আজ পর্যন্ত আমাদের খোঁজ নিল না যে আমাদের বাসায় বাজার হচ্ছে কিনা। আমাদের দোকানদারের, আমার দোকানে প্রায় 15 লক্ষ টাকা ইনভেস্ট করা, আমার দোকান দেখে অগ্রণী ব্যাংকের একটা ব্রাঞ্চ আমাকে 2 লক্ষ টাকা এসএমই দিতে। এসএমই দেওয়ার কারণে 3-4টা কিস্তি আমি দিতে পারিনি। দিতে না পারায় ম্যানেজার এসেও আমাকে থ্রেট করে গেছে যে আপনি যদি কিস্তি না দেন, আমার পিট ওয়ালেট এরপরে খারাপ স্টেপে যাব। এবং আমার দোকান বাড়িওয়ালার যে বাড়িওয়ালা, উনি খুবই গরিব, উনি মাসে প্রায় 80,000 টাকা ঘর ভাড়া পায়। সে বলছে যে আমাদের খুব অসুবিধা, আমাদের ঘর ভাড়া না দিলে তো আমরা চলতে পারি না। আমি যে বাসায় ভাড়া থাকি
সেই বাসার বাড়িওয়ালার টোটাল ইনকাম হচ্ছে 2টা 3টা ভাড়াটিয়া আছে। যদি সেই বাড়িওয়ালা শোনে যে ওনার প্রশ্ন কি, প্রশ্ন জানেন না এতক্ষণ ওনাকে আমার হাসপাতালে নিয়ে যাইতে হবে। মনের কথাগুলো বলছে রবিউল ভাই, আসলে আমরা কারো কাছে সাহায্য চাইতে পারি না। সরকারের নির্দেশনা হয়তো তারা চিন্তা করে যে তোমরা এত বড় কসমেটিক্সের দোকানদার, তোমরা সাহায্য দাও। যে সুদ, আর কেউ এসে আপনি রবিউল ভাই আপনি শুনেন আমার কথা, সমস্ত ব্যাংকের ঋণের সুদ আগামী 2 মাসের জন্য স্থগিত করা হয়েছে। কোনো ব্যাংক কর্মকর্তা আপনার কাছে সুদ চাইতে পারে না। উনি যেটা বলছেন অনেক ক্ষেত্রে হচ্ছে, কিন্তু শহীদুল ভাই যদি এখন বলেন ওনার প্রশ্ন রেখে। নেতারা তারা জনপ্রতিনিধি অনেকেই কিন্তু ফ্রন্টে আসতেছেন না, এটা ঠিক। কেন আসছে না, কেন আসতে নাই যে তাতে হয়তো নাম বলছি আমরা জনপ্রতিনিধি, তাদেরকে মানুষের কাছে যেতে হয়, এখন তারা নাই কেন? করোনা ভয় হইতে পারে, চেয়ারম্যান মেম্বাররা থাকতেছে কিন্তু তাকে তো মেম্বাররা তো ত্রাণ দিতে হয়, আর বাকি যারা কিন্তু সবাই যাচ্ছে না। এই অভিযোগ একজন এমপি আমার প্রোগ্রামে এসে বলেছিলেন আমি কেন যাই না, আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে আমি গেলে আমার যারা সমর্থকরা সব ঘিরে ধরে, অনেক বেশি লোক তৈরি হয়, তো আমি শারীরিক দূরত্ব বজায় রাখতে পারি না। এই ভয়ে নাকি সে মানুষ এটা কোনো যুক্তি হলো না। ঘিরে ধরে আর এখন উনি ওনার দোকানে, ভদ্রলোকের দোকান সিটি কর্পোরেশন সব তো জনপ্রতিনিধি, উনি কি করলেন? ওনার মার্কেটের দোকানদার যারা ব্যবসায়ী আছে তারা এই করুণ অবস্থার মধ্যে আছে, তাদের পাশে তো মেয়র সাহেব থাকা উচিত ছিল। এবং খুলনার মেয়র তো আমি মনে করি অত্যন্ত ভালো, সবাই তাকে ভালো বলে, সেই যদি অনেকে সোশ্যাল মিডিয়াতে ঢাকা শহরের 2 মেয়র নিয়ে প্রশ্ন তুলেছেন যে তারা আসলে কোথায়, তাদের উপস্থিতি কাজকর্ম ঠিক নজরে পড়ছে না। ওই তো সেটাই বললাম, হয়তো ভয়ে সবাই ঘরের ভিতর ঢুকে গেছে, তারাও ছুটি ভোগ করতেছে আমাদের মধ্যে, আমরা তো ঘরে ছুটি। অনেক ধন্যবাদ অধ্যাপক সাইদ। এখন আমি আব্দুল ওইকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আমি আমার কথাটা আমি শেষ করি নাই, আমি একটু শেষ করে নিই, আমাকে একটু সময় দেন। সেটা হলো যে আমি যে বলছি ফ্রন্টলাইনের যোদ্ধা, আমি ডাক্তার নার্স নেই বলছি, শুধু তারা কিন্তু না, যেমন যে শহীদুল ভাই আছেন, নিরাপত্তা কর্মী যারা, এই যে পুলিশ, র্যাব, আমি কিন্তু আজকে মিডিয়াতে বলছি, তারাও ফ্রন্টলাইনের যোদ্ধা। তাদেরও নিরাপত্তা সুরক্ষা অত্যন্ত, অনেক পুলিশ কিন্তু আক্রান্ত হয়ে গেছে, অনেকে মারাও তো গেলেন, এবং তারা কিন্তু আসলে সমাজে আমাদেরকে ভালো রাখার জন্যই চেষ্টা করছে। রাস্তাঘাটে মাইক করছে, লোকজনকে বলছে আপনারা সরে থাকেন, ঘরে থেকে শুধু তারাও কিন্তু করছে। সুতরাং আমি তাদের প্রতি আমি যথেষ্ট, তাদের প্রতি সিম্পেথি আমার, তাদেরও কিন্তু সুরক্ষা নিরাপত্তা। আরেকটু এক লাইন কথা বলি, নিরাপত্তা, এই যে সাংবাদিক ভাই যারা, আপনারা যারা আমাদের মানে যারা সাংবাদিক ভাই, মিডিয়া কর্মী বা তারা ইলেকট্রনিক্স কাজ করেন, তারাও কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমি নিরাপত্তা দেখা, তাদের ছেলে মেয়ে বাপ মা সব তো তাদেরও আছে, তাদেরও কিন্তু নিরাপত্তার ঝুঁকিতে যথেষ্ট বেশি। তাদেরও ঝুঁকিটা যাতে না হয়, তাদের জন্য কিছু একটা করা দরকার, যেন তারা ঝুঁকি নিয়ে যেহেতু কাজ করছে, তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা, যদি ইন্স্যুরেন্স থাকতে পারে, বীমা থাকতে পারে, বিশেষ প্রণোদনা প্যাকেজ, এগুলি বলছি আমি, তাদের প্রণোদনা দিতে পারে, স্বাস্থ্য বিমা দিতে পারে, কিছু করা দিতে পারে। বলেন এখন না, আমি যে বলতেছিলাম যে বিভিন্ন হাসপাতালগুলিতে সাধারণ রোগীদের ট্রিটমেন্ট করছে না, তো এইটার জন্য প্রত্যেকটা হাসপাতাল, বেশি বড় বড় হাসপাতাল, এগুলিতে করোনার জন্য একটা ইউনিট করা যায়, যে আমরা ওনারা যদি সাসপেক্ট করে সে করোনার সিমটম আছে, তো তারা তাকে টেস্ট করবে। এই টেস্টের ব্যাপারটা আপনারা এখানে ওপেন করে দেন না কেন? এটা এখন IEDCR এর মনোবলীর ব্যবসা ছিল, তারা প্রথম কাউকেই দেয় নাই, এরপর অনেক বলার পর এখন কিছু কিছু ছাড়ছে, কিন্তু আমার কাছে প্রত্যেকটা হাসপাতাল যখন যে কোনো রোগী যায়, সেই রোগীকে ট্রিটমেন্ট দিতে তারা বাধ্য। যদি করোনা হয়, করোনার জন্য তারা টেস্ট করবে, টেস্ট করে তারা আলাদা তাদেরকে ট্রিটমেন্ট করবে। প্রত্যেক হাসপাতালে এই এখন অবশ্য কয়েকটা বেসরকারি হাসপাতালকে অনুমতি দিয়েছে যে তারা প্রথমে স্ক্রিনিং করবে। অনেক বেসরকারি শুনে মার্চ মাসের প্রথম সপ্তাহে অনেক আমাকে ওই যে স্কয়ার হাসপাতাল, পপুলার, কয়েকটা হাসপাতাল বলছে ভাই আমাদের টেস্ট করতে দেয় না, আমাদের তো PCR মেশিন আছে, ভালো টেস্ট করি। এমনকি জায়গায় কিন্তু করোনা টেস্টের অনুমতি IDCC যেটা আছে বহাকালীতে, তাদেরও দিছে, অনেক পরে দিছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি তো আপনার কাছে যাবো, যদি বলেন শেষ পর্যায়ে আমরা কি করতে পারি, যা আমার তো হয়ে গেছে, কি হয়েছে, আমি সামনে তাকাই কি করতে হবে এই মুহূর্তে। আমার মনে হয় পরিকল্পনা নিয়ে একবার ভাবা দরকার, যারা নীতি নির্ধারক হিসেবে আছেন তাদের ব্যবস্থাপনা এবং পরিকল্পনা নিয়ে ভাবা দরকার, সমন্বয় নিয়ে ভাবা দরকার। এই যে আপনি বলছেন যে প্রাইভেট হসপিটাল, 4টা প্রাইভেট হসপিটালে টেস্টের ব্যবস্থা হয়েছে, এখন প্রাইভেট হসপিটাল গুলোকে সরাসরি ন্যাশনালাইজ করে নেওয়া যায়। এখানে 3,500 টাকা দিয়ে টেস্ট করার মতো সামর্থ্য বাংলাদেশে কয়টা মানুষের আছে? বাংলাদেশের সিংহভাগ মানুষের তো সেই সামর্থ্য নাই। আমাদের যতটুকু রিসোর্স আছে সেইটা সর্বোত্তম ব্যবহার। আমরা ত্রাণ বিতরণের ক্ষেত্রে সেনাবাহিনীকে ব্যবহার করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছি, খুব ভালো কথা। আমরা কেন NGO এবং NGO কর্মীদেরকে সম্পৃক্ত করছি না?
সরকার কেন তাদের যে লোকবল, তাদের যে নেটওয়ার্ক, সেটাকে কেন ব্যবহার করছে না? আমি মনে করি একটা সমন্বিত উদ্যোগ হওয়া উচিত। সমন্বয়টা এরকম হওয়া উচিত, ব্যক্তি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগের একটা সমন্বয় হওয়া উচিত, দলমত নির্বিশেষে একটা সমন্বয় হওয়া উচিত। কোন দলের, কোন শাসকদের একার ব্যাপার এটা না। এটা একটা অনেক বড় ব্যাপার। আমরা আমাদের চিকিৎসকদেরকে এক্সপোজ করেছি, আমরা নার্সদেরকে এক্সপোজ করেছি, শ্রমিকদেরকে এক্সপোজ করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক্সপোজ করে ফেলেছি। দুদিন পরে বাংলাদেশের চিকিৎসকের সংখ্যা কত হাজার? এত কোটি মানুষের দেশে যদি চিকিৎসকরা এই হারে আক্রান্ত হতে থাকে, সমস্যা তো হবে, এরপরে চিকিৎসা দেওয়ার লোক থাকবে না। আমার মনে হয় যে একটা সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনার একটা ভাবনা চিন্তা দেওয়া দরকার। পৃথিবীর অনেক দেশে কিন্তু আছে যে করোনা টেস্ট কিংবা করোনা চিকিৎসা কিন্তু বিনামূল্যে, এখানে কোনো পয়সা দিতে হবে না। আসলে পয়সা দিতে হবে, সেই ব্যবস্থাটা তো থাকা দরকার। আমার মনে হয় যে ভুলগুলো আমাদের ইতিমধ্যেই হয়ে গেছে, আমাদের রাজনৈতিক বাগাড়ম্বর হয়েছে, আমরা এত সভ্য দেশ হইনি যে আমাদের মন্ত্রীদেরকে জবাবদিহিতার মধ্যে আনা যায়, এত ওই জায়গায় আমরা এখনো যেতে পারি নাই। কিন্তু এই যে গার্মেন্টস শ্রমিকদেরকে ডেকে আনা হলো, আবার ওভারনাইট তাদেরকে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হলো, তা এদেরকে যারা এই ব্যবস্থা করলো, যারা এই সিদ্ধান্ত নিল, তাদেরকে কি কোনো বিচারের আওতায়, শাস্তির আওতায় আসতে হয়েছে? গার্মেন্টস শ্রমিকরা যে বেতন পাচ্ছে না এখন পর্যন্ত, তাদেরকে কি কোনো শাস্তি দেওয়া হয়েছে? স্বাস্থ্য খাতে যে দুর্নীতির খবর আমরা শুনছি মাস্ক নিয়ে, হ্যাঁ, তাদেরকে কি কোনো শাস্তি দেওয়া হয়েছে? ত্রাণের এলাকা ভিত্তিক দুর্নীতি, অধ্যাপক সাদেক হালিম ঠিকই বলেছেন, দুর্নীতি অত লার্জ স্কেলে আমরা শুনতে পাচ্ছি না। আপনি যদিও বলছেন টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু আমি কিন্তু অন্য জায়গায় হাত দিয়েছিলাম। সেটা হচ্ছে যে ত্রাণ ব্যবস্থাপনার ক্ষেত্রে চিন্তা ভাবনা, সুচিন্তিত ব্যবস্থাপনা নেই। যেখানে ত্রাণ কম গেলেও চলে সেখানে যাচ্ছে, যেখানে একেবারেই নাই সেখানে যাচ্ছেই না। ঢাকা থেকে যত দূরে ত্রাণ তত কম পাচ্ছে, ঢাকার যত কাছে তাদের অবস্থা ভালো, তারা ত্রাণ আর একটু বেশি পাচ্ছে। এই অব্যবস্থাপনা দূর করার জন্য একটা সমন্বিত উদ্যোগ দরকার, একটা সমন্বয় দরকার, একটা ব্যবস্থাপনার, একটা প্রাইভেট, পাবলিক, ব্যক্তি উদ্যোগ, সবাইকে সমন্বিত করে একটা উদ্যোগ নেওয়া দরকার। আমার মনে হয়েছে এই পরিকল্পনার অভাব আছে। যা ঘাটতি এ পর্যন্ত হয়েছে সেগুলো কি করে আমরা আর আগামীতে যাতে না ঘটে। এখন বাংলাদেশের সংক্রমণের হার বোঝার জন্য দিনে যে মাত্রায় টেস্ট হওয়া দরকার ছিল তার কয় শতাংশ আসলে টেস্ট আমরা করতে পারি। আমি মনে করি এগুলোর ক্ষেত্রে আমাদের পুনর্ভাবনা দেওয়া উচিত। আরো যদি 1 মাস আমাদেরকে করোনা অ্যাক্টিভলি মোকাবেলা করতে হয়, আমাদের টেস্টের সংখ্যা বাড়াতে হবে, আমাদের আইসোলেশনের সংখ্যা বাড়াতে হবে, বেডের ব্যবস্থা করতে হবে, দরকার হলে প্রাইভেট হসপিটালগুলোকে ন্যাশনালাইজ করতে হবে, দরকার হলে আপনার ওরকম করে যে বসুন্ধরা কনভেনশন সেন্টার একটা হতে যাচ্ছে, ওরকম আরো হসপিটাল ব্যবস্থা করতে হবে। আমার চিকিৎসকদেরকে এবং নার্সদেরকে সুরক্ষা দিতে হবে, পিপিই দিতে হবে, মাস্ক দিতে হবে। একজোড়া মাস্ক সাপ্লাই করে ডাক্তারের কাছ থেকে সই নিলে হবে না যে 1 বক্স মাস্ক দেওয়া হয়েছে, আর মুগদা হাসপাতালের ডিরেক্টরকে বদলি করে দিলে কথাটা বন্ধ হয়ে যাবে না। আমার মনে হয় যে এই ধরনের অনিয়মগুলোর ব্যাপারে আমাদের যত্নবান হওয়া উচিত। এই ভুলগুলোর বলেন ত্রাণ ব্যবস্থাপনা একটা বলা হচ্ছে, আপনি যেহেতু সমাজবিজ্ঞানী, যে একদম যারা প্রান্তিক মানুষ তারা হয়তো ত্রাণের জন্য কার্ড ব্যবহার করে, অনেক সময় লাইন দিয়েও ত্রাণ নেয়, কিন্তু নিম্ন মধ্যবিত্ত একটা শ্রেণী আছে, এক ধরনের মূল্যবোধের কারণে তারা ঠিক ত্রাণ চাইতেও পারে না, তারা কিন্তু কষ্টে আছে ভেতরে। এটা অনেক বলা হচ্ছে মধ্যবিত্ত, হ্যাঁ মধ্যবিত্তকে নিয়ে অনেক আহাজারি, এবং সেটা সত্য। নিম্ন মধ্যবিত্ত একদম আমার নিজের পরিচিত মধ্যবিত্তর মধ্যেই আমি প্রান্তিকতার ব্যাপার দেখেছি, যে কারো কাছে চাইতে পারছে না। কিন্তু আবার আমরা জানলে পরে মধ্যবিত্তের জন্য আছি। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে কোনোভাবেই যাদের কাছে আমরা ত্রাণ পৌঁছাচ্ছি, যাদের কাছে ত্রাণ পৌঁছানোর কথা, তাদের কাছে ত্রাণ ঠিক মতো গেল কিনা, এই তদারকিটা আসলে কে করছে? এইগুলোতে আমার মনে হয় যে আমাদের আরেকটু যত্নবান হওয়া উচিত, আরো বাড়ানো দরকার। অনেক ধন্যবাদ। আমি যাব অধ্যাপক সাদেক হালিম। আমি একটা উপন্যাসে পড়েছিলাম, বলেছে নিম্নবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত নারীর তফাৎ বুঝবে কিভাবে। বলছে নিম্নবিত্ত নারীর ব্লাউজটা ছেঁড়া থাকবে, সেলাইয়ের জায়গাটা থাকবে না, আর নিম্ন মধ্যবিত্ত ওটাকে সেলাই করে পরবে, কাজে তুমি টের পাবে না আসলে তার ব্লাউজটা ছেঁড়া ছিল।
এদের জন্য কি ব্যবস্থা নিম্ন মধ্যবিত্তের জন্য? অবশ্যই তাদের যে তাদের আমি বলবো যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আত্মমর্যাদা আছে, এবং এখন যারা আমাদের কাছে সাহায্য চেতে আসেন একেবারে সামনে এসে দাঁড়ান, তারা কিন্তু বলেন যে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আমি ভিখারি নই, আমি এই পরিস্থিতির শিকার, আমার ঘরে আমি সন্তান রেখে এসেছি। এই কথাটা কেউ কেউ বলতে পারছে না, আরো কেউ কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকেন, তারা চোখের দৃষ্টি দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছেন। এবং এই জন্যই আমি মনে করি যে দেখেন অনেকের কিন্তু ন্যাশনাল আইডিও নেই। এই যে বলা হচ্ছে যে গার্মেন্টস এর শ্রমিক ঢুকানো হবে এনআইডি দেখে, সবার কিন্তু এনআইডি নাইও, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করছে। আবার আপনি যদি শুধু এনআইডির উপর ভিত্তি করে ত্রাণ দেন, এবং আর একটা জায়গা হচ্ছে যে আমি সিরাজগঞ্জের কথা বলি, যেটি আমার নানির বাড়ি, নানার বাড়ি, সেখানে যারা তাঁত বুনেন, সেখান থেকে আমি খবর পেলাম যে তারা কিন্তু মাইগ্রেট করে সেখানে থাকে, তাদের ওখানে ন্যাশনাল আইডি নাই। শুধু তারা যখন ইউনিয়ন পরিষদ থেকে যখন লিস্ট হচ্ছে বা উপজেলা থেকে, তারা লিস্টের বাইরে পড়ে যাচ্ছে এবং তারা মুখ দিয়ে বলতেও পারছেন না, কারণ তারা একটা জায়গায় উত্তীর্ণ হয়েছেন এই তাঁত বুনে কাপড় বিক্রি করে শাড়ি তৈরি করেন, তারা ত্রাণ চেতে পাচ্ছেন না। তো এই জায়গাটা কিন্তু আমরা দেখেছি যে সেদিন যে আমাদের যে নোবেল বিজয়ী যে অভিজিতের আমরা ইন্টারভিউটা শুনছিলাম যে এদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে, এবং এটা কিন্তু জনপ্রতিনিধিরাই বিশেষভাবে পারবেন, এবং সেখানকার স্থানীয় জনগণকে নিয়ে, এবং সেটাই তাদেরকে আমরা যত ভদ্রচিত ভাবে আমরা সন্ধ্যার সময় হোক বিকালে হোক তাদের ত্রাণটি তাদের গৃহে আমাদের পৌঁছে দিতে হবে। এবং এটা প্রফেসর আব্দুল্লাহ সঠিকভাবেই উল্লেখ করেছেন, যেটা দীর্ঘ সময় না হয়তোবা আমাদেরকে আগামী 2-3 মাস আমাদেরকে একটা অর্থনৈতিক ভাবে আমরা একটা হার্ডলের মধ্যে দিয়ে যাব, কিন্তু সেটা আমার মনে হয় যে আমিও যে স্থানে আছি, আপনি যে স্থানে আছেন প্রফেসর রুবায়েত, আমরা কিন্তু স্ব স্থান থেকে আমরা প্রতিদিনই কিছু না কিছু ছোট ছোট করে করার চেষ্টা করছি। তো সেটাই আমাদের সম্মিলিত প্রয়াসটা এখানে নিতে হবে। সরকারের দিকে তো আমরা তাকিয়ে থাকবোই, কেন সরকার সাংবিধানিক ভাবে রাষ্ট্র দিতে বাধ্য, কিন্তু তার সাথে সাথে বেসরকারি সংস্থা বলেন, অন্যান্য যারা কাজ করছেন তাদেরও কিন্তু এখানে প্রাইভেট সেক্টর, তাদেরও কিন্তু দায় দায়িত্ব আছে। একটা বাক্য বলতে পারি? জি অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ রুবায়েত, সেটা হচ্ছে এই করোনাকালীন পরিস্থিতিতে হঠাৎ করে ওই যে আপনি বলছেন নিম্ন মধ্যবিত্ত, হঠাৎ করে একটা শ্রেণীর মানুষ কিন্তু একেবারে হাহাকার চলে গেল। তারা এমনি সময়ে তাদের দিন যায়, তারা সেলফ সাস্টেইন করতে পারে, কিন্তু করোনার কারণে হঠাৎ করে তাদের অবস্থা প্রান্তিক হয়েছে। তাদেরকে কিন্তু এই তালিকার মধ্যে আনতে হবে, তাদেরকেও এই বাড়তি সুবিধাগুলোর মধ্যে আনতে হবে। এবং আমি একটু বলি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে, সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে একটা লিস্ট করে আমরা সাহায্য করার চেষ্টা করছি। সেখানেও কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী ফোন করে আমাদেরকে বলছেন, শিক্ষকদের, যে এইটা আপনারা আমাদেরকে লোন হিসাবে দেন, আমরা যখন আবার ঠিক সময় ফেরত আসবে, আমরা যখন আবার টিউশনি করব ম্যাম, তখন আপনাকে আমরা এটা ফেরত দিতে চাই। আমরা বলেছি যে আমাদের এটা ফেরত দেওয়ার প্রয়োজন নেই, তোমরা এটা নিয়ে তোমাদের সংসারে সেটা কাজে লাগাও। তাহলে পাচ্ছেন যে মানুষের কিন্তু আত্মমর্যাদা আছে, এটি আমাদেরকে মনে রাখতে হবে। আমি একটা ব্যক্তিগত ঘটনা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে, আমি নাম বলবো না, আমার বিভাগের একজন শিক্ষার্থী, সে হচ্ছে চাঁদপুর জেলাতে, সে আমাকে ফোন দিল গত শুক্রবারে যে তার আসলে ত্রাণ দরকার নাই, তার হচ্ছে ঘরের চালের টিন হচ্ছে ফুটো, এখন বৃষ্টি হচ্ছে, সেখান থেকে বৃষ্টির পানি পড়ে, তার 1 বান টিন দরকার। তো আমি ওইখানকার যে স্থানীয় যে এমপি, তিনি হচ্ছেন আবার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিক ভাই, আমাকে চেনেন, আমি তাকে ফোন দিলাম, তিনি ত্রাণের ব্যবস্থা করলেন, চাল ডাল এইসব দিলেন, কিন্তু বলেন এই সময়ে টিন দেওয়া যাবে না। তো আমি তখন সাহস করে ত্রাণ মন্ত্রীকেই সরাসরি ফোন দিলাম, ডাক্তার এনামুরকে, আমার এই ছাত্র, ওর কিন্তু টিন দরকার। ভেরি ইন্টারেস্টিং, পজিটিভ নিউজ, ভালো লাগবে আপনাদের। এই শুক্রবারে তিনি কিন্তু ডিসি, তার নাম হচ্ছে মিস্টার মাজেদ, চাঁদপুরের জেলা প্রশাসক, তিনি মন্ত্রীকে জানালেন 1 বান টিন দেওয়াটা খারাপ দেখা যায়, আমরা তাকে 3 বান টিন দিব, এবং সে লাগাতে টাকা লাগবে না, তাকে আমরা 9000 টাকা দিব। এবং শুক্রবার ইফতারের আগে সেই ছাত্র আমাকে জানালো, স্যার এই সময় আমি 3 বান টিন, এবং উপজেলা যিনি ইউনো নারী, তার নাম হচ্ছে শিউলি হরি, এবং 9000 টাকা তিনি নিয়ে গেছেন। এই শুক্রবারের মধ্যে ডিসি অফিসকে ওপেন করে এটা কিন্তু করতে পেরেছেন। এই উদাহরণগুলো আমাদের সামনে থাকা দরকার। বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, হয়তো আমাদের সোশ্যাল ক্যাপিটালকে আমরা ব্যবহার করতে পেরেছি, সবাই হয়তো আমাদের নেটওয়ার্ক সোশ্যাল ক্যাপিটালটাই এখন ব্যবহার করতে হবে। এটাই করছে, কিন্তু সেটাই কিন্তু সবাই করছে রুবায়েত, প্রচুর মানুষ সেটা আমরা করছি, কিন্তু সত্যিকার অর্থে মধ্যবিত্ত এটা করছে বটে, কিন্তু যে বঞ্চিত তার সংখ্যা সমাজে এত বেশি,
যে আমাদের এই উদ্যোগগুলো মোটেই যথেষ্ট না আর কি, এটাই হচ্ছে কথা। না, এখন এখানে আমার একটা কথা হইলো, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেই বক্তব্যে বলছে যারা হাত পাততে পারে না, যারা নিম্ন মধ্যবিত্ত তাদেরকে ত্রাণ পৌঁছানো ঘরে গিয়ে তাদের ত্রাণটা খাবারটা পৌঁছে দিয়ে আসতে হবে। আমাদের কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিলেন, উনি তো একেবারে ভিডিও কনফারেন্সে বললেন, তাহলে ওনার যে জনপ্রতিনিধিরা আছেন, ওনার এমপিরা আছেন, ওনার যে আমলারা আছেন, তারা এইগুলি করে না কেন? ত্রাণ তো ঠিকই যাচ্ছে, তারা কেন করে না? এই জন্য তাদের জন্য আমার মনে হয় একটা মনিটরিং সেলও থাকা দরকার, যারা এগুলি ঠিক মতো করে না তাদেরকে জবাবদিহিতা জানতে হবে। অনেক ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল সবুর যদি বলেন যে ত্রাণ বরাদ্দ হচ্ছে, কিন্তু আদৌ সত্যিকারের যার জন্য বরাদ্দ সে পাচ্ছে কিনা এই তদারকিটা খুব জরুরি, সেটা কতটুকু হচ্ছে আসলে মনিটরিং কিংবা তদারকি এই সময়ে? সচিব শব্দ দিচ্ছে, ওনারা তো ঘরে বসে ঢাকার বসে অফিসে বসে টেলিফোন করে খবর টবর নেয়, ওনারা তো ওখানে যাইতে পারেন না। কেন জনপ্রতিনিধিদের প্রতি এত অনাস্থা কেন থাকবে? তাদের যে কাজ, তার ভোট দিচ্ছে জনগণ, তাদেরকে সম্পৃক্ত করতেই হবে। সাদেক আলী বলেছেন ওই এমপি মন্ত্রীদের কাঁচা ধান কাটাটা কিন্তু জরুরি না, তারা তো ওই যে ফটো সেশন করতে চায়, ফটো সেশন করলে হবে না তো, তারাকে জনগণের জন্য কাজ করতে হবে। আব্দুল সবুর সাহেব যদি একটু বলেন তদারকি নিয়ে ত্রাণ ব্যবস্থা। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে যে কথাগুলো অন্যরা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের ধরেন একটা গ্রামীণ কাঠামো দাঁড়িয়ে রয়েছে, সেখানে মেম্বার আছে, মহিলা মেম্বাররা আছেন, ঠিক আছে, একটা ত্রাণ দেওয়াই যেতে পারে, সে একটা রয়েছে। কিন্তু যে সমস্যাটা রয়ে গেছে শহরে আমাদের ওয়ার্ড কমিশনাররা বস্তির খবরটা কতটুকু রাখেন? খুব বেশি রাখেন না। আর যেখানে আবার যে আমাদের হচ্ছে যে ডেমোক্রেসির হেডিং এ আমরা আলোচনা করছি, এখন কতটা গণতন্ত্র রয়েছে যেখানে জনপ্রতিনিধিরা ভোটের দায়বদ্ধতা অনুভব করছেন, এবং ভোটের দায়বদ্ধতা অনুভব করলেই তো উনি ভোটারের কাছে যেতে বাধ্য হবে। এখন যেখানে ভোটার ছাড়াই ওনারা জনপ্রতিনিধি হয়ে যেতে পারছেন, সেখানে ওই ব্যাপারটা নেই। এখন এখানে হতে পারতো যেটা অন্য বক্তা বলেছেন, যে এখানে অন্যান্য যে সামাজিক শক্তিগুলো রয়েছে, যেরকম এনজিওরা রয়েছে, এনজিওরা মোটামুটি যারা মাইক্রো ক্রেডিট করে তারা কিন্তু বস্তিতে তাদের একটা নেটওয়ার্ক রয়েছে, তারা কিন্তু জানে যে, আর মাইক্রো ক্রেডিটের যারা বেনিফিশিয়ারি তারা মোটামুটি দরিদ্র, একেবারে হতদরিদ্র না কিন্তু দরিদ্র, তাহলে তাদেরকে ব্যবহার করে কিন্তু তাদের কাছে পৌঁছে যেতে পারতো, কিন্তু সেই কাজটি হয়। জি, প্রফেসর আব্দুল্লাহ যদি বলেন। এনজিওরা তো এই কাজে আসবে না, ভলান্টিয়ারের কাজে আসবে না, পয়সা ছাড়া এনজিওরা কাজ করে না। না, ব্র্যাক কিন্তু কাজ করছে, ফান্ড খরচ করবে নিজেরা, এগুলো আসবে না। আমি বলে দিলাম এনজিও ডাকলে আসবে না। আমার মনে আমরা তো সাধারণীকরণ করে বলতে পারি না। এখন ত্রাণ কিন্তু প্রায় 3.5 কোটি লোকের ত্রাণ দেওয়া হয়েছে, তো 3.5 কোটি লোকের ত্রাণ দিলে তো বহু পাওয়ার কথা। তাহলে এখন এইরকম হাহাকার তো নেই, আমাদের গ্রাম এলাকায় হাহাকার নাই, শহরের সমস্যা। গ্রামে এইটা একটা সংখ্যা মনে হচ্ছে 3.5 কোটির জন্য ত্রাণ বরাদ্দ হয়েছে, কিন্তু আদৌ 3.5 না ডিস্ট্রিবিউট হয়েছে, 3.5 কোটি দিয়েছে সরকারের কথা মতো, 3.5 কোটি জনগণকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। বন্টন ব্যবস্থাটা কতটা গ্রাম এলাকায় কিন্তু ত্রাণ পাচ্ছে, ওই যে খুলনা তিনি কিন্তু ত্রাণ পাননি, এবং তার আশেপাশেও তিনি ত্রাণ দিতে দেখেননি, সেটা কিন্তু পেলাম আমরা আজকেই পেলাম। শহর কেন্দ্রিক সমস্যা আছে, শহর কেন্দ্রিক সমস্যা। প্রফেসর আব্দুল্লাহ যদি বলেন, শহরে আরবান পোর যাদেরকে বলি আমরা, তাদের সমস্যা নিয়ে বলা হয়েছে। ডক্টর আব্দুল্লাহ একটু বলেন, কোশ্চেনটা আবার বলেন। না, বললাম যে একদম শেষ পর্যায়ে যারা শহরের যারা গরিব প্রান্তিক মানুষ, তাদের ত্রাণ এবং চিকিৎসা নিয়ে কি করা যায়? না, ত্রাণ নিয়ে তো যে কমপ্লেইন গুলো আছে এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নাই। সবচেয়ে প্রবলেম হলো যে একটা সমন্বয়ের অভাব কিন্তু আমাদের মধ্যে বেশ আছে। ত্রাণ গভর্নমেন্ট থেকে হয়তো দিচ্ছে, অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তারাও কিন্তু দিচ্ছে, বিভিন্ন বা ধনাঢ্য ব্যক্তি অনেকে যে এখন দিচ্ছে না তা না। আমার মনে হয় যে এখনো সেটা অপ্রতুল। এটা যদি সবচেয়ে ভালো হতো, সবার ঠিকানাটা থাকতো, এটা কোনো কঠিন ব্যাপার না। ওয়ার্ড কমিশনার ভাগ করে ঘরে যদি পৌঁছায় দেওয়া যেত, তাহলে কিন্তু লকডাউনটা আমাদের সাকসেসফুল হতো, লোকজন ত্রাণও ঠিক মতো পাইতো, তাহলে এত হাহাকারে করা লাগতো না, বা তারা রাস্তায় যে নেমে পড়ছে অনেকে কিন্তু পেটের দাও না। আব্দুল সবুর, প্রফেসর সাদেকা হালিম, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং অধ্যাপক সাইদ ফেরদৌস। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য এবং প্রস্তুত থাকার জন্য। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। আপনারা সবাই ঘরে থাকুন এবং ভালো থাকুন। For more updates, subscribe
press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়